নেট একটু স্লো। যাই হোক, যেটাই করা হোক দেখি একটু চেষ্টা করতে হবে। এখন আর প্যান্ডামিক টাইমের প্রথম দিকে যেরকম সিচুয়েশন ছিল সবার জন্য একটু ডিফিকাল্ট হয়ে দাঁড়িয়েছে, কিন্তু এখন সেই সময়টা মানুষ একটু হলেও মানে অতিক্রম করেছে আর কি। তো সব দিক থেকে টিচাররা যেমন ডেভেলপ করেছে একটা ভার্চুয়াল ক্লাস নেওয়ার ক্ষেত্রে, আবার স্টুডেন্টরাও সেটাতে একটা অভ্যস্ততা মনে হয় হয়ে গেছে আর কি। এবং কিছু জিনিসের গ্যাজেট নিয়ে প্রবলেম ছিল বা ডাটা নিয়েও একটা প্রবলেম থাকে, অনেকে অনেক দূরে থাকে, নেটওয়ার্ক তো ঝামেলা, সেগুলো মনে হয় অনেকটাই অনেক ক্ষেত্রেই এই এক বছরে অন্তত করোনার শিক্ষার কারণে একটা জিনিস তো আমাদের শিখিয়েছে কি করে আসলে সেলফ ডিপেন্ডেন্ট হতে হয়। তো সেটা মনে হয় অনেকেরই এখন প্রবলেম নেই। তারপরেও আমার মনে হয় কিছু সময় তো মানুষের সমস্যা থাকতেই পারে, সেটার দিকে মানে বিবেচনা করে রেকর্ডটা আমি আসলে চেষ্টা করবো। দেখি পরবর্তীতে মেবি আজকের ক্লাসটাও মনে হয় একই, যাই না রেকর্ড দিয়ে দিব আর কি। যদি না হয় পরবর্তী ক্লাসে আমার দেখাতে হবে কি করে আসলে সমস্যা থেকে সলভ করে আপনাদের যেন গ্রুপে দিতে পারি। তো যাই হোক, সবাই একটু ক্লাসটা একটু সিনসিয়ারলি যদি করেন তাহলে সেটাতে আমরা মানে আমি উপকৃত হবো, আপনি একটু উপকৃত হবেন বলে আমি আশা করি। আচ্ছা, আর কি কেউ আসবে কিনা জানি না। আমরা ক্লাস তাহলে শুরু করি, যদিও একটু লেট হয়ে গেছে, আমি তো বাইরে ছিলাম।
কেউ মনে হয় ঢোকার চেষ্টা করছে না। স্যার, আপনি যে বলেছিলেন যে সবার কাছ থেকে জানতে, স্যার এখন আমি হচ্ছে আমাদের গ্রুপের মধ্যে একটা ভোটিং এর অ্যারেঞ্জ করেছিলাম। তো এটার মধ্যে স্যার ভোটিং এ যেটা আসছে যে বুধবারে ম্যাক্সিমাম চাচ্ছে, মানে খুব কাছাকাছি দুইটারই ভোট আর কি। তো সাতজন ভোট দিয়েছে হচ্ছে লগা বুধবার বৃহস্পতিবারে, আর 12 জন ভোট দিয়েছে স্যার বুধবার পর্যন্ত। আচ্ছা আচ্ছা, ঠিক আছে, সমস্যা স্যার, নেই। যেহেতু টোটাল একটা স্যার। উৎসব, সেই মানে ব্যাপারটা রোজা রেখেও একটা কষ্টকর অবস্থা থাকতে হয়। পাশাপাশি মানে আমি যেটা ভেবেছিলাম, আমি অন্য একটা দৃষ্টিকোণ থেকে ভেবেছি আর কি। আমি মনে করেছিলাম যে হয়তো আপনার বাসায় থাকছেন, হয়তো বা থিওরি ক্লাস খারাপ লাগবে না, আবার বোরও লাগতে পারে, কারণ থিওরি ক্লাস সবাই একটু বোর লাগে। তো সেই দিক থেকে চিন্তা করে বলেছিলাম যে এখন তো প্যান্ডামিক টাইম, হয়তো ক্লাস করা যেতে পারে। কিন্তু আহ, যদি তাহলে ঈদের পরেই করতে হবে। এখন ঈদের কতদিন পরে করতে হবে বা কবে করতে পারবেন সেটা নিয়েও আপনাদের একটু এনশিওর করলে আমি সেরকম ভাবেই প্রিপারেশন নিতে হবে আমাকে। সেটা কি মানে খবর নিয়েছেন দেবজ্যোতি? স্যার, এখন জিনিসটা হচ্ছে যে স্যার আমি তো আপনি জানেন যে আমি অন্য রিলিজিয়নে বিলং করি। এখন ওরা কতটুকু বন্ধ চাচ্ছে, এখন ওরা যদি ক্লিয়ার করে না বলে তাহলে তো স্যার, না আমি না, একটা কথা বললে বলছি যদি। যে আপনাদের প্র্যাকটিক্যাল ক্লাসগুলোর উপরে ডিপেন্ড করে থিওরি ক্লাস চলে না একটা। জি স্যার, জি স্যার। প্র্যাকটিক্যাল ক্লাসের ধারা অনুযায়ী চলে, থিওরি ক্লাস চলে থিওরি ক্লাসের ধারা অনুযায়ী। কারণ প্র্যাকটিক্যাল ক্লাসের ব্যাপারটা আর থিওরি ক্লাসের ব্যাপারটা একটু ডিফারেন্ট। মানে যদি দেখেন প্যারালালি, এই বলতে গেলে থিওরি ক্লাস একটু পরে শুরু হয়, প্র্যাকটিক্যাল ক্লাসের একটু পরে। কেননা কারণ প্র্যাকটিক্যাল ক্লাস বলতে আপনারা যখন পরীক্ষা দিয়ে ফেলেন, আপনারা তেমন একটা বন্ধ টন্ধ পান না। পরীক্ষা দিয়ে ফেলার পরে উঠেছেন কি উঠেন নাই তার উপরে ডিপেন্ড করেও কিন্তু আপনাদের ক্লাস বসে থাকেন না। আপনারা থার্ড ইয়ারের ক্লাস অটোমেটিকলি করতে থাকেন, আপনাদের একটা রেজাল্ট আউট হয়। কারণ সাধারণত কেউ ফেল করে না যদি কেউ ড্রপ না দেয়। সুতরাং প্র্যাকটিক্যাল ক্লাস শুরু হয়ে যায়, কিন্তু থিওরি ক্লাসটা শুরু হয় একদম রেজাল্ট আউট হওয়ার পর থেকে। যার কারণে মানে আপনারা হয়তো বা একটু খেয়াল করে দেখবেন থিওরি ক্লাসটা একটু প্যারালালি একটু পরে শুরু হয় এবং স্লটগুলো ভাগ করা থাকে। প্রতিটা ইয়ার উঠে একটা ইয়ার শেষ হয় আর একটা ইয়ারে ক্লাসটা শুরু হতে থাকে। এটার পর্যায়ক্রমের একটা প্রসেস। কিন্তু প্র্যাকটিক্যাল ক্লাসের সাথে থিওরি ক্লাস অনেকেই মিলিয়ে ফেলেন, টিচাররাও মিলিয়ে ফেলেন, আবার স্টুডেন্টরাও মিলিয়ে ফেলেন। এটা একটা মুশকিলের বিষয় যে প্র্যাকটিক্যাল ক্লাসের ক্লাস যেরকম করে নেয় এখন ভার্চুয়ালি যেভাবে নিচ্ছেন, সেভাবে আপনার প্র্যাকটিক্যাল ক্লাস আসলে ওইভাবে নাম মাত্র আর কি বলা যায় যে নেওয়া হচ্ছে, যে ক্লাস শেষ। অনেকে বলছেন প্র্যাকটিক্যাল ক্লাস আমাদের অনেকগুলো হয়ে গেছে, আমাদের প্রায় ক্লাস শেষ হয়ে গেছে, থিওরি ক্লাস এখনো শেষ হয়নি। কিন্তু থিওরি ক্লাসের যেই পাঠ্যক্রমের যে পর্যায়টা বা পাঠের যেই প্রক্রিয়াটা, সেটা প্র্যাকটিক্যাল ক্লাসের থেকে ডিফারেন্ট। আপনাদের সব কিছু নিয়েই বোঝাতে হয়, একটা প্রিপারেশন নিতে হয়। আর ইয়েতে যেটা যেটা করতে হয়, প্রিপারেশনে কিছু নাই, আপনাদের সাথে বসলাম প্র্যাকটিক্যাল ক্লাসে, আচ্ছা তোমরা কি কি করেছো শেষ, তাই তো। তো জি ওরকম স্যার। ব্যাপারটা মানে প্র্যাকটিক্যাল ক্লাসের সাথে মিলালে থিওরি ক্লাসটা হবে না। সে কারণে বলছি যে বলছে অনেকেই যেটা লেখেন বা কমেন্টস করেন, বুঝে করেন কিনা সেটা আমি আসলে অনেক সময় বুঝে পাই না, যে ওই ব্যাপারটা একটু বুঝে করলে ভালো। এই জন্য বললাম যে প্র্যাকটিক্যাল ক্লাস, অনেকে বলছে প্র্যাকটিক্যাল ক্লাস তো স্যার আমাদের অনেক আগেই ইয়ে হয়ে গেছে। প্র্যাকটিক্যাল ক্লাস থিওরি ক্লাসের মতো হচ্ছে কিনা সেটা একটা বলবেন কি কেউ? বা এমনকি প্রিপারেশন নিয়ে করতে হয় কি, বা স্লাইড তৈরি করে আপনাদের বোঝানো হয় কি, আপনাদেরকে ওয়াটার কালার বসে দেখানো হয় কিভাবে ওয়াটার কালার করানো হয়, করতে হয়, সবাইকে কি ওইভাবে দেখানো হয় না? আপনাদের একটা ক্লাস, তাই তো। জি স্যার। তো যাই হোক, বুধবার দিন, আজকে তো বুধবার, আজকের পরে আপনাদের যদি হ্যালো। কেউ মনে হয় একটু, আচ্ছা যাই হোক, ওই যে
যেটা বলছিলাম সেটা হচ্ছে যদি ঈদ হচ্ছে কত তারিখে জানেন? সময়টা সামান্থা, তোর মাইকটা, হ্যাঁ। আচ্ছা, যেটা বলছিলাম ঈদ হচ্ছে আহ, কবে জানেন? স্যার 14 অথবা 15 তারিখ। আচ্ছা, ধরেন আমরা 15 13 তারিখ, অথবা 14। 14 তারিখ থেকে ধরে রাখি, 14, 15, 16, তাই তো? 16 বা 17 তারিখ কি বার পড়ে? মার্চ, এপ্রিল না, মে। একটু ওয়েট করে দেখছি। রবি সোমবার স্যার। হ্যাঁ, স্যার রবি সোম পরে আপনি না হয় এটা বুধবার থেকে শুরু করেন। বুধবার দিন থেকে শুরু করলে তো অনেকটা দিন চলে যায় না? আবার রবি সোম তো রবি সোম কি বলেন? রবি সোমের হচ্ছে আপনার হচ্ছে কয় তারিখ পড়লো? 17 তারিখ হচ্ছে সোমবার। স্যার তখন তো মাত্র ঈদ হবে না যদি রবি সোম পড়ে, মানে 19। আচ্ছা, যেটা বলছি কতদিন সেটা তো আপনি, আমি বলাতে আপনি বলছেন, আপনি আগেই বলেন আমাকে যে কতদিন হলে আপনাদের জন্য সুবিধা হয়। 1 সপ্তাহ না 2 সপ্তাহ না 3 সপ্তাহ না কোরবানি ঈদের ছুটি নিতে চান সেটা বলবেন তো আমাকে। রোজার ঈদে কতদিন ছুটি লাগবে সেটা বলেন আমায়। কবে প্র্যাকটিক্যাল ক্লাস শুরু হবে, কবে থেকে জানেন? স্যার আসসালামু আলাইকুম, একটা কথা বলতে চাচ্ছিলাম। হ্যাঁ বলেন। স্যার আমাদের এখনো প্র্যাকটিক্যাল ক্লাসই শেষ হয়নি। যে আমরা যে ঈদের বন্ধ নিব, আমাদের প্র্যাকটিক্যাল ক্লাসই শেষ হয়নি। ঈদের 2 দিন আগে মনে হয় বন্ধ দেবে। 10 তারিখ ক্লাস হয়ে 11 তারিখ থেকে শুরু হবে। তো আমরা স্যার কি মাত্র কয়েকটা দিন কি বন্ধ পাইতে পারি না? যদি আগে থেকে শুরু করেন তাহলে তো আমাদের জন্য একটু চাপ হয়ে যায়। হ্যাঁ, প্র্যাকটিক্যাল ক্লাস কবে থেকে? 10 তারিখ থেকে শুরু, মানে 10 তারিখ শেষে? ক্লাস হয়ে বন্ধ হবে, সেই দিন বন্ধ হবে। 11 তারিখ থেকে আমাদের বন্ধ শুরু হচ্ছে। আমরা আপনি এখনো ছুটিই পাইনি। আপনি আপনি আমাকে যে কথাটা বলছেন আজকে কয় তারিখ? আজকে 5 তারিখ। স্যার হ্যাঁ, আজকে 5 তারিখ। তাহলে আপনাদের প্র্যাকটিক্যাল ক্লাস 10 তারিখ হয়ে তারপরে বলছেন যে ছুটি হবে। তা আজকে পাঁচ জি তারিখ স্যার। করে 10 তারিখ পর্যন্ত ক্লাস করেন না কেন? স্যার আমরা 10 তারিখ পর্যন্ত ক্লাস করতে পারি স্যার, কারণ স্যার আমাদের ক্লাস ডিপার্টমেন্টে স্যার প্রচুর, মানে স্যার প্র্যাকটিক্যাল ক্লাস হচ্ছে, কোনো ছুটি নেই, কিছু নেই স্যার। আমাদের ডিরেক্ট বলে দেওয়া হচ্ছে যে 10 তারিখ করে তারপরে তোমরা বন্ধ পাবা, তার আগে তোমাদের কোনো বন্ধ দেওয়া হবে না। তো হুম, স্যার আমরা করতে পারি স্যার, 10 তারিখ পর্যন্ত যদি আমাদের ক্লাস হয় আমরা আমি করে বলছি, তারপরে আমি স্যার তো আপনাদের সাথে সোবারলি বলছি। আমি তো বলছি আর যে ঠিক আছে আপনারা যদি বন্ধ নিতে চান তাহলে নিতে পারেন, কোনো সমস্যা নেই। কিন্তু আপনি বলছেন যে প্র্যাকটিক্যাল ক্লাস যদি 10 তারিখ পর্যন্ত চলে, আমি তো আপনাদের আগেই বন্ধ দিচ্ছি বুধবার দিন, মানে 5 তারিখ, তাই তো? তাহলে সেখানে বন্ধ দিচ্ছি আগে, তাহলে আপনি যদি শুরু করেন একটু আগে তাহলে সমস্যা তো নাই। আবার হিসাবটাও করছেন প্র্যাকটিক্যাল ক্লাসের মতো, হিসাবটাই করছেন। তাহলে প্র্যাকটিক্যাল ক্লাসে যদি হিসাব করেন তাহলে প্র্যাকটিক্যাল ক্লাসের যে ক্লাসটা 10 তারিখ পর্যন্ত হচ্ছে, তাহলে 10 তারিখ পর্যন্ত ক্লাস করতে তো সেটা তো আপনাদের অনীহা আছে। স্যার তাহলে আমরা 18-19 তারিখ থেকে আমাদের এই ক্লাসটা শুরু করতে পারি, সেই ক্লাস। করেন, আপনারা যদি মনে হয় 18, 19 থেকে শুরু করবেন সেটা তো আমার কোনো সমস্যা কি? আমার তো কোনো সমস্যা নেই। আপনারা যদি নাও করতে চান তাতেও কোনো সমস্যা নেই। আমি সেজন্যই বলছি যে আপনাদের 1 সপ্তাহ যদি বন্ধ দেওয়া হয়, সেটাতে আপনাদের যদি 14 তারিখ হয়, আচ্ছা 17 তারিখ না হোক, বেশি দিন কম দিন হয়ে যায়, তাহলে আপনারা আরেকটু আগে বা পরে, আরেকটু পরে থেকে শুরু করেন, সমস্যা কি? স্যার 18-19 থেকেই করেন, সমস্যা হবে না হ্যাঁ, আমাদের। সেটাই তো 18, 19 থেকেই করছি, কোনো সমস্যা নেই। সেই জন্যই জি। বলছি যে 17 তারিখ না হলে 17 তারিখ আমি দেখছি যে কি বার পরে। আমি যে সোমবার দেখলাম পড়ছে হচ্ছে আপনার আহ মনে হয় স্যার 17 তারিখ 17 তারিখ সোমবার। সোমবার, আর হচ্ছে ঈদ 16 তারিখ যদি, পড়ছে হচ্ছে রবিবার। তা আমার জি ডেট স্যার। হচ্ছে রবিবার আর হচ্ছে বুধবার। তা জি আমি স্যার। দেখলাম রবিবার দিন
ডিলে হচ্ছে, তো 17 তারিখ কোনোভাবেই জি। মিলছে না। তাহলে বুধবার দিন যদি করি তাহলে সেটা জি, পড়ে স্যার। যাচ্ছে কত? 19 তারিখ। 19-এ। 19 তারিখ। তো সেজন্য বললাম 19 তারিখটাও মনে হয় একটু দেরি হয়ে যাচ্ছে, যার কারণে বলছি যে একটু আগে থেকে শুরু করবেন কিনা, আর যদি না হয় তাহলে বুধবার দিন থেকেই শুরু করবে, কোনো স্যার প্রবলেম। আপনার ইচ্ছা, আপনি যখন পারেন তখন না, আমি সমস্যা বলছিলাম নেই। যে একদিন আমরা যদি বাড়াই, সপ্তাহে যদি 3টা ক্লাস নেই, তাহলে জি, আমরা আপনি আগের দিনে বলেছিলাম একটু রিকভার করা যাবে। জি। তো সেই দিক থেকে চিন্তা করে এখন আপনাদের 19 তারিখে হচ্ছে ডেট, তার আগে যদি করানো করতে পারেন একটা ক্লাস, তাহলে একটা ক্লাস আগালো। স্যার তাহলে আপনি নয় কালকে আরেকটা ক্লাস নিয়ে নেন আমাদের। এটা আপনাদের উপর যদি ডিপেন্ড করে। আচ্ছা, সমস্যা নেই, ভোটে আপনারা ভোটাভুটি করেছেন, একটা নেন, কোনো ব্যাপার নেই, কিন্তু একটু এই ঈদের ছুটি একদিন নয় কম করেন, মানে এদিকে কম করেন নাহলে ওইদিকে কম করেন। আমার মনে হয় বুধবার দিন না হয়ে মঙ্গলবার দিন যদি হয় তাহলে সবচেয়ে বেটার আপনাদের। জি স্যার, মঙ্গলবার পর্যন্ত। 18 তারিখ স্যার, হ্যাঁ, মঙ্গলবার। 18 তারিখ। জি স্যার, নেই সমস্যা নেই, 18 তারিখ থেকে দিন। 18 তারিখে ঠিক আছে স্যার। তাহলে 18 তারিখ থেকে ক্লাসটা শুরু করেন, ঠিক আছে? জি স্যার। আচ্ছা, যাই হোক, আমরা ক্লাসে ফিরে যাই। আরেকটা জিনিস হচ্ছে যে আপনাদের একটু সুযোগ করা মানেই হচ্ছে যে পার্থক্য জায়গাটা নিয়ে আসা না, মানে কম্পেয়ারের জায়গাটা নিয়ে আসবেন না, কম্পেয়ারের জায়গাটা খুব বাজে লাগে প্রচন্ড পরিমাণে। আচ্ছা, সবাই কি স্ক্রিনটা দেখতে পাচ্ছেন তো না? জি স্যার। জি স্যার, দেখা যাচ্ছে। আচ্ছা, আমরা লাস্ট যেটা পড়িয়েছিলাম এই পর্যন্ত পড়িয়েছিলাম, তাই তো? দ্য ট্রিবিউটেড মানে পর্যন্ত পড়িয়েছিলাম। আচ্ছা, দা হোলি ট্রিনিটি মানে যদি খেয়াল করে দেখেন মাস্টারচরে এই ছবিটা, সেটা হচ্ছে যে এখানেও একটা বেশ পার্সপেক্টিভের একটা বেশ মানে প্রভাব কিন্তু ছবিতে লক্ষ্য করা যায়। এবং বেদি সিস্টেমের যে ব্যাপারগুলো, মানে ফার্স্ট টাইম একটু থিয়েটার টাইপের, মানে থিয়েটার যেরকম করে ক্রিয়েট করা, সেরকম করে বেসিক্যালি রিপ্রেজেন্ট করছে জেসাসকে, মানে ক্রুসের যে ব্যাপারটা ক্রিয়েট করা সেরকম করেই ক্রিয়েট করানো হচ্ছে। পিছনে দেখবেন যে এই মানে ফার্স্ট টাইম পিছনে আরেকজনকে দেখানো হচ্ছে, মানে জেসাসের পিছনে, মানে ইটস লাইক গডকে রিপ্রেজেন্ট করা হচ্ছে। যদিও বা আসলে ওইভাবে আমরা জেসাসকে অনেক সময় কেউ গড হিসেবে রিপ্রেজেন্ট করেন, আবার মানে গডের পুত্র হিসেবে রিপ্রেজেন্ট করেন, বিভিন্ন ধরনের মতাদর্শীর ব্যাপার আছে। তো এই সাইডে যারা করছেন তারা ওইভাবে রিপ্রেজেন্ট করছেন। আরেকটা জিনিস হচ্ছে যে টোটাল যে আর্চের যে বিষয়টা, সেটা পুরোপুরি হচ্ছে গ্রিক এবং রোমানদের যে আর্চের যে ঘটনাটা ছিল, এবং আর্চের যে স্টাইলটা, মানে সেই স্টাইলটার ভিতরেই বেসিক্যালি ক্রুসেডের যে সাথে যে ক্রুসেড করা হচ্ছে সেই ব্যাপারটা পুরোপুরি রিপ্রেজেন্ট করা হচ্ছে। মানে একটা ইন্টেরিয়রের সাথে কি করে একটা ছবিকে মার্চ করানো যায় সেটাকে হচ্ছে প্রতিস্থাপন করা বা রিপ্রেজেন্টেশনাল একটা ওয়ার্ক হিসেবে চিহ্নিত করা হচ্ছে। আর একটা জিনিস ব্যাপারটা হচ্ছে যেটা হয়েছে, যদি আপনারা যদি খেয়াল করে দেখেন, পুরোপুরি আর্চের যেই পার্সপেক্টিভটা, এটা অনেক সময় আপনারা এখন 3D তে বা অ্যানিমেশন সেক্টরে যেই অ্যানিমেশনগুলো দেখা যায়, বেসিক্যালি সেরকম একটা পর্যায় থেকেই আসলে ক্রিয়েট করা। এই যে অ্যানিমেশন যে করে, অ্যানিমেশন করার আগে কিন্তু এরকম করে করা হতো না, 2D টাইপের অ্যানিমেশন করা হতো। এখন 3D টাইপের অ্যানিমেশন করতে গেলে এইরকম পার্সপেক্টিভ গুলো সাধারণত ব্যবহার করা হয়। এটা বেসিক্যালি এই রেনেসার যেই কাজ, এই যে পার্সপেক্টিভের কাজ, এই ধারণা থেকেই আসলে এই বর্তমান সময়ে সৃষ্টি হয়েছে, মানে এই 3Dর যে ব্যাপারটা সেটা ক্রিয়েট করা হয়েছে। আরেকটা জিনিস হচ্ছে ইন্টারেস্টিং যে পার্ট, সেটা হচ্ছে যে এটা হচ্ছে একটা বেদি, মানে বেদির উপরে এই ব্যাপারটা ক্রিয়েট করা হয়েছে। আপনারা কখনো খ্রিস্টানদের কবরস্থানে গিয়েছেন জানি না, খ্রিস্টানদের কবরস্থানের কিন্তু বেসিক্যালি দেখবেন, খেয়াল করে যদি দেখেন, যিশুকে বা বিভিন্ন ভাবেই রিপ্রেজেন্ট করা হয়, মানে একবারে
তার কবরের বেদি করে, ঠিক সেরকমই একটা ব্যাপার, মানে এটা একটা ওরকম টাইপেরই বেদি, যার কারণে বললাম না একটু থিয়েটার ভিত্তিক মনে হয় অনেকটাই, মানে ড্রামা ড্রামা ব্যাপারটা ক্রিয়েট করার একটা, আবার সাথে সাথে এটা খুব নেগেটিভ ব্যাপারও ক্রিয়েট হচ্ছে, যে যার কফিন দেখেন এখানে কিন্তু একটা কফিনের চিহ্ন, তার উপরে এরকম একটা জিনিস ক্রিয়েট করা হয়েছে। তো এটা একটা ঘটনার একটা ব্যাপার যে কারা কিভাবে রিপ্রেজেন্ট করছেন, মানে ন্যারেটিভ দিকে। এটা কেন এই কথাটা বলছি বা এই ছবিটা গুরুত্বপূর্ণ এই কারণে, আগে গথিক পিরিয়ডে যখন হচ্ছে যে জেসাসকে রিপ্রেজেন্ট করা হতো, তখন ব্যক্তিগতভাবে রিপ্রেজেন্ট করার ব্যাপারটা ছিল না, বেসিক্যালি ছিল হচ্ছে ধর্ম প্রচার ভিত্তিক, বুঝতে পারছেন? ধর্ম প্রচারের জন্য জেসাসকে মানে ইউজ করা হতো, মানে রিপ্রেজেন্টেশনাল ওয়ার্ক গুলো ওরকম ছিল। কিন্তু যখন ব্যক্তিগতভাবে আপনি যখন ধর্মটাকে ইউজ করছেন, তখন সেটার আইডেন্টিটি এবং গল্পটা অন্য একটা রিপ্রেজেন্টেশনাল ওয়ার্ক ক্রিয়েট করে। সেই ক্ষেত্রে এটা আরেকটা দিক দিয়েও আসলে বোঝানো যায়, সেটা হচ্ছে যে কিভাবে সোসাইটিতে ধর্মটা ইউজ হয়। ধর্মটা ইউজ হওয়ার ক্ষেত্রে আমি শান্তিনিকেতনে থাকাকালীন কলকাতায় গিয়েছিলাম একবার, মানে বলছি এই কারণে, তখন যেখানে আসলে লোকজন মানে ওই রাস্তার পাশে আর কি ফুটপাতে দেখবেন পোস্টার লাগানো নিষেধ বা প্রস্রাব করা নিষেধ, ময়লা ফেলা নিষেধ, এসব লেখা থাকে। সেখানে তারপরও এইসব পোস্টার লাগানোর পরে বা লেখা থাকা সত্ত্বেও কাজটা কি করে, মানুষ এটা করে ফেলে, যে ময়লা ফেলছে বা কোনো কিছু করছে, এরকম একটা ব্যাপার থাকে। ধর্মটা কলকাতাতে দেখলাম যেখানে মানে লেখা আছে প্রস্রাব করা নিষেধ, সেখানে দেখলাম যে দুর্গা, সরস্বতী এসবের ছবি দাও, তাহলে কেন ওটা দেখে করবে না? তো ধর্মটা কিন্তু এক হিসেবে কিন্তু কি যে ব্যক্তিগত কাজে মানে সোশ্যাল ওয়ার্ক হিসেবে ইউজ হচ্ছে, কিন্তু আসলে কি এভাবে ইউজ হওয়ার কথা ছিল কিনা সেটা আমি জানি না, কিন্তু ইউজ করছে। তো ঠিক আমি এই কারণটাই বুঝালাম, গথিক পিরিয়ডে যেটা ছিল, ধর্মকে ধর্ম সম্পর্কে জ্ঞান লাভ করার জন্য বেসিক্যালি পেইন্টিং করা হতো জীবনী নিয়ে বা মিথোলজিক্যাল পার্ট নিয়ে। বাইবেলে তো অনেক মাইথোলজিক্যাল পার্ট থাকে, সেগুলোকে গল্প আকারে করে এবং জেসাসকে কেন্দ্র করে গল্প আকার ক্রিয়েট করে ব্যাপারগুলো ক্রিয়েট করা, কিন্তু এখানে দেখবেন একটু ব্যক্তিগতভাবে রিপ্রেজেন্ট করা হচ্ছে। তো এটা বলার এই প্রেক্ষাপটটা এই কারণে, কারণ এখন রেনেসা পিরিয়ডটা যে আপনি ঢুকছেন, মানব, আমি বললাম না হিউম্যান বিং এর কথা বলছে, মানব ধর্মের কথা বলছি, ঠিক আছে? তো এটা পুরোপুরি অর্থোডক্স যেই ধর্ম সেই ধর্মটা না। তো এটা পরবর্তীতে আরেকটু পাবো হচ্ছে অনেকের কাজেই, যদি আমরা একটু অন্য দাঁড়ান ফারাক্কান লিপির দিকে পরে আসি, এই কাজটা বোঝানোর জন্য আমি একটু নিচের দিকে যাই। এই যে যেমন দ্য এড্রেশন অফ মেজাই, তো এই ব্যাপারটাতে দেখবেন এটা কিন্তু পুরোপুরি হচ্ছে আপনার মেডিসি ফ্যামিলির একটা ছবি, বতিচেল্লিরই ছবি, কালেক্টেড ছবি, কিন্তু এটা বলা যায় কমিশন ওয়ার্ক, মানে ব্যক্তিগত কমিশন ওয়ার্ক। ব্যক্তিগত কমিশন ওয়ার্ক কেন বলছি, কারণ এখানে দেখেন মাতা মেরি জেসাসকে মানে জেসাসকে দেখতে আসছে বা যিশুকে দেখতে আসছে, এবং যিশুর সাথে একটা সাক্ষাৎকারের যে বিষয় সেটা নিয়ে এই গল্পটা। এবং যাকে দেখতে পাচ্ছেন এই হচ্ছে মেডিসি ফ্যামিলির সবচেয়ে প্রথম ব্যক্তি, মানে যার নাম হচ্ছে আপনার, একটু ডিটেলে যদি যাই, এখানে হচ্ছে কসমিও মেডিসি, উনি হচ্ছে প্রথম ছিলেন। তারপরে হচ্ছে লরেন্সো মেডিসি হচ্ছে তার সময়কারে সবচেয়ে বেশি ছবি হচ্ছে কালেক্ট করা হয়েছে, এবং ওনার সময় শিল্পর ব্যাপারটা সবচেয়ে বেশি মাত্রা সারা বিশ্বে ছড়িয়েছে, মানে ইউরোপের দিকে। তো মানে পেট্রোনাইজের ক্ষেত্রে উনি সবচেয়ে বেশি বলা যায় আবেগটা সবচেয়ে বেশি ছিল আর্টিস্টদের প্রতি। আর ইয়ংগেস্ট সন অফ দ্য মেডিসি ফ্যামিলি, পুরো ফ্যামিলিটাকে এখানে রিপ্রেজেন্ট করা হচ্ছে এবং বতিচেল্লিকেও রিপ্রেজেন্ট করা হচ্ছে। তাহলে ইন্টারেস্টিং পার্টটা যদি আমরা খেয়াল করে দেখি,
পার্টটা হচ্ছে এই এই ব্যাপার যেটা হচ্ছে যে ধর্মভিত্তিক ব্যাপারটা মানে ছাড়াও এখন হিউম্যান বিং এর কথা মানুষ বলছে। সেটা কি রকম ছবির মধ্যে দিয়ে কিন্তু সেটা প্রকাশ পাচ্ছে। এক হচ্ছে পেট্রোনাইজ যে করছে তাকে নিজেকে রিপ্রেজেন্ট করা জেসাসের সাথে সাথে, এটা কিন্তু মানে একটা মডার্ন কনসেপ্টও বলা যেতে পারে। মানে আমার ক্ষেত্রে এটা অনেকটা মডার্ন এই কারণ হচ্ছে একটা ফ্যামিলি যে কখনো যিশুকে, মানে আপনি খেয়াল করে দেখেন, মানে ইন্টারেস্টিং পার্টটাকে, যে কখনো যিশুকে মানে দেখেনি বা সেভাবে তার সান্নিধ্য পায়নি, কিন্তু যিশু খ্রিস্টের অবলম্বী তারা এবং পেট্রোনাইজও করতো, চার্চকে প্রচুর পরিমাণে টাকা দিত, সাথে সাথে আর্টিস্টদেরকেও সে পেট্রোনাইজ করতো। সে আর্ট পেট্রোনাইজ করতে গিয়ে ফ্যামিলিকে ইন্ট্রোডিউস করাচ্ছে ওইভাবে, যা জেসাসের সাথে একটা সাক্ষাৎকার হচ্ছে, জেসাসের সাথে একটা ব্যাপার ক্রিয়েট হচ্ছে বা তার সান্নিধ্য নেওয়ার চেষ্টা করছে। তাহলে ইন্টারেস্টিং পার্টটা কি, একবারে টাকা পয়সা থাকার ফলে বা পেট্রোনাইজ করার ফলে গডকে একদম তাদের মানে ফ্যামিলির সাথে ইনভলভ করিয়ে নাও। আবার সাথে সাথে আর্টিস্ট নিজেও ছবির মধ্যে দিয়ে নিজেকে রিপ্রেজেন্ট করছে যে বতিচেলি সেখানে, কারণ সেও মনে করে যে ফ্যামিলিতে, মিডিচি ফ্যামিলিতে সেও ফ্যামিলির একজন মেম্বার, এবং উনি রিপ্রেজেন্ট করছেন এমন ভাবে রিপ্রেজেন্ট করছেন তার সবার মনোযোগ যেখানে হচ্ছে আপনার মানে এই ইয়ের সাথে এক ধরনের জেসাসের সাথে এক ধরনের সাক্ষাৎকারের বিষয়টা, আর সে মনে হচ্ছে যে একটা ফটোগ্রাফি টাইপের, যে আমি এখানে আছি। আমরা অনেক সময় থাকি না যে সেলফি যখন তুলতে যাই, হ্যাঁ আমি কিন্তু আছি, এই যে থাকা, এই যে নিজেকে জাহির করা, সেরকম একটা রিপ্রেজেন্টেশনের জায়গাতে কিন্তু আর্টিস্ট নিজেকে রিপ্রেজেন্ট করছে। এবং কম্পোজিশনের ক্ষেত্রেও দেখবেন যে বেশিরভাগ কম্পোজিশনের ক্ষেত্রে দেখবেন যে মিডল কম্পোজিশন তো অবশ্যই থাকে, কিন্তু এক ধরনের ট্রায়াঙ্গুলার শেপ, মানে আপনারা ইয়েতে দেখেছেন কিনা, কম্পোজিশনের ক্ষেত্রে এই ট্রায়াঙ্গুলার শেপগুলো খুব গুরুত্বপূর্ণ, খুবই গুরুত্বপূর্ণ। সেটা আপনাদের খেয়াল করে দেখেন, সেটা হচ্ছে আপনারা এখন সিলেক্ট করেন, সিলেক্ট সাজানোর ক্ষেত্রেও কিন্তু এরকম ফর্ম ক্রিয়েট করা হয়। কিরকম দেখবেন, একটা বোতল যখন সাজানো হয় তার পিছনে একটা আপেল, তার সামনে একটা আপেল বা একটা সাইডে আপেল, এবং এই সাইড গুলোকে বেসিক্যালি যদি খেয়াল করে দেখেন দেখবেন যে একটা ট্রায়াঙ্গল বা ত্রিভুজ আকৃতির একটা শেপ ক্রিয়েট করে। আবার আলো এবং ছায়ার যে সোর্স, মানে আলো আসার যে সোর্স, সেটাকেও ছাড়া হয়। তো এটা কম্পোজিশনের ক্ষেত্রে একটা গুরুত্বপূর্ণ বিষয়, মানে এই ট্রায়াঙ্গুলার শেপকে বিভিন্নভাবে রিপ্রেজেন্ট করা সেই সময়টা থেকে শুরু হয়েছে। এটা কম্পোজিশনের একটা পার্ট। আপনারা যদি কম্পোজিশনের পার্টটা না বুঝে থাকেন, একদম বোঝানো যেতে পারে, যদি না বুঝে থাকেন সেটা কিরকম করে একটা কম্পোজিশন করা হয়, একটা স্টিলটা কি করে সাজানো হয়, সেটা সম্পর্কে একটা ধারণা দেওয়া যেতে পারে। কিন্তু আপনারা মনে হয় মোটামুটি এগুলো সম্পর্কে জানেন। দেখবেন যে একটা ফিগার যেন দাঁড়াতে পারে তার জন্য একটা স্পেস ছাড়া হয়, আবার পাতার ডিরেকশন যেদিকে থাকে সেই দিকে একটু স্পেস ছাড়া হয়। তো সবকিছু মিলেই কম্পোজিশনের একটা ব্যাপার ছিল। আর এই ব্যাপারগুলো প্রতিটা ক্ষেত্রে রেনেসাঁ পিরিয়ডের ট্রায়াঙ্গুলার শেপের যে কম্পোজিশন, এই কম্পোজিশনটাকে খুব বেশি মাত্রায় মানা হতো, মানে সাবজেক্টটাকে এর মধ্যে দিয়ে রেখে বাদ বাকি অবজেক্ট গুলোকে সাজানো। তো প্রতিটা জিনিসের মধ্যে দিয়ে দেখবেন যে কিভাবে সাবজেক্ট গুলোকে পুরোপুরি সাজিয়েছে। মানে একটা ভিড়ভাট্টা যখন থাকে, সবাই দেখতে আসছে, তাহলে কি হতো, ফ্রন্ট সাইডেও তো অনেক লোকগুলো থাকতো, কিন্তু সাজানো হয়েছে এমন ভাবে যে দুই পাশে কোন আকৃতির ভাবে সাজানো হয়েছে, এবং মিডলটাকে এমন ভাবে দেখানো হয়েছে যে ও মানে একটা ফিগারকে দিয়ে সেটাকে আসলে অকুপাইড করে রেখেছে। গ্যাদারিং থাকলে পুরোপুরি গ্যাদারিং থাকবে, কিন্তু দেখেন যে কম্পোজিশনের ব্যাপারগুলো একটু একটু ডিফারেন্ট, এবং এটা প্রতিটা ক্ষেত্রে এরকম শেপগুলো পাবেন। মানে এই ট্রায়াঙ্গুলার শেপ, এতে মানে যেটা প্রবলেমও আছে, আবার দেখতে ভালো লাগার ব্যাপারও আছে। এই প্রবলেমের জায়গাটা হচ্ছে যে এটা খুব স্টিফ, মানে স্টিল লাইফের ক্ষেত্রে এই ধরনের কম্পোজিশন করা হয়, এবং স্টিল লাইফের কম্পোজিশনের সেন্সটাও এই রেনেসাঁ পিরিয়ড থেকে আসছে স্টিল লাইফের ক্ষেত্রে। আর আপনার আউটডোরের স্টাডির যে কম্পোজিশন, সেগুলো পুরোপুরি আসছে হচ্ছে ব্যারক পিরিয়ড থেকে। সেটা আমরা পরবর্তী থেকে দেখবো যে কিভাবে কম্পোজিশন গুলো
মানে ব্রেক করছে, কিভাবে একটা চোখকে বিভিন্ন দৃষ্টিকোণ থেকে ঘোরানো হয়। এখানে দেখবেন যে চোখ খুব বেশি মাত্রায় ঘুরপাক খায় না, খেয়াল করলে দেখবেন যে একটা জায়গাতেই সবচেয়ে বেশি মাত্রায় কনসেন্ট্রেশন ক্রিয়েট করে, মানে মিডল পজিশন। সব জায়গায় ঘুরে আসলো অতখানি না ঘুরলে দেখবেন হুট করে চোখ চলে যায় মিডল পজিশনে। কারণ হচ্ছে মিডল পয়েন্টে দেখবেন দুটো জিনিস আছে, একটা হচ্ছে রেড কালারের একটা ভাইব্রেট ক্রিয়েট করা প্রচন্ড পরিমাণে, এবং রেড কালারটা যেখানে রাখা হয়েছে তার মাথার উপরকে মাতা ম্যারি এবং জিসাসকে রিপ্রেজেন্ট করা হচ্ছে। তো সুতরাং কম্পোজিশনের ক্ষেত্রে চোখটা কোন দিকে যাবে এবং কি করে কম্পোজিশনটা করবে সেটাও কিন্তু একটা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে রেনেসাঁ পিরিয়ডের সময়। এটা একটা গুরুত্বপূর্ণ বিষয়। আচ্ছা, এবার একটু উপরের দিকে যাই, মানে জাস্ট এটা বলা দুটো জিনিসের ক্ষেত্রে নিয়ে বোঝাতে গিয়ে ব্যাপারটা বললাম। এই কম্পোজিশনের ক্ষেত্রে দেখবেন পার্সপেক্টিভটা এমন ভাবে ক্রিয়েট করা হয়েছে, দেখছেন সাবজেক্টটা কিন্তু ট্রায়াঙ্গুলারটাকে ক্রিয়েট করে উপরের দিকে ক্রিয়েট করা হয়েছে। মানে পার্সপেক্টিভের বিষয়টা সব হচ্ছে আপনার নিম্নমুখী, মানে নিচের দিকে আপনাকে দেখতেই হবে। উপরের দিকে যতই ঘুরে আসুক না কেন, কম্পোজিশনে কিনে নিচের দিকে আপনাকে আসতে হবে। যার কারণে এই যে বেদি ক্রিয়েট করা বা একজন মৃত ব্যক্তির যে সমাধি সেটাকে রিপ্রেজেন্ট করার জন্য উপরে ব্যাপারটা ক্রিয়েট করা হয়েছে, যার কারণে কম্পোজিশনের ক্ষেত্রে মানে এটা সবচেয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। এটা এমনও হতে পারে দুইটা পার্টে কিন্তু এখানে দেখেন ভাগ করে, যদি আমরা এরকম করে যদি দেখি বড় করে এতটুকু পার্ট দেখলেও কিন্তু হয়ে যায়, কিন্তু গুরুত্ব দেওয়া হচ্ছে কি কোনটাকে, বেদিটাকে গুরুত্ব দেওয়া হচ্ছে, যার কারণে এই পার্টটাও গুরুত্ব বহন করে কম্পোজিশনের ক্ষেত্রে। আচ্ছা, এটা গেল। এবার মানে ফারা ফিলিপ্পো লিপি, এটা আরেকজন আর্টিস্ট, ইটালিয়ান পেইন্টার, উনিও ফ্রেস্কো পেইন্টিং করেছেন। ফ্রেস্কো পেইন্টিং আগে বলেছিলাম যে ক্যানভাসের উপরে না করে বেসিক্যালি ফ্রেস্কো পেইন্টিং গুলো হতো আপনার দেওয়াল বা হচ্ছে কাঠের বোর্ডের উপরে, যেখানে চার্জের সবচেয়ে বেশি কাজ হতো। উনিও একজন ওই সময়টাতে আর্লি রেনেসাঁর একজন আর্টিস্ট, ফারাপ্পো লিপি। এই ওনার যে কাজের মধ্যে দিয়ে খেয়াল করলে যেটা দেখা যায় যে সেটা হচ্ছে যে ইমোশন, মানে এক ধরনের আগের কাজের মধ্যে দিয়ে যদি আপনি গথিক পিরিয়ডের কাজ দেখেন খুব একটা ইমোশন পাওয়া যায় না, মানে এক্সপ্রেশনটা পাওয়া যায় না। এক্সপ্রেশনটা খুব গুরুত্বপূর্ণ মানে হয়ে দাঁড়ায়। এক্সপ্রেশনটা এই কারণে বলছি যে আগের টোটাল ব্যাপারটা এত পরিমাণ আধ্যাত্মিক ছিল যে এক্সপ্রেশনের ব্যাপারটা তেমন একটা নেই। মানে একটা মনে হয় সাঁচে তৈরি করা বা কোনো কিছু দেখে একটা রিপ্রেজেন্টেশন, মানে কোনো কিছু দেখে হুবহু রিপ্রেজেন্টেশনের একটা ওয়ার্ড, কিন্তু এই সময়টাতে একটু ইমোশনটাকে দেওয়া, মানে রেনেসাঁ পিরিয়ডে এসে দেখবেন আস্তে আস্তে ধীরে ধীরে ইমোশনের দিকে যাচ্ছে, যে আপনি ব্যথা পাচ্ছেন বা আপনি একটা চিন্তা করছেন বা আপনি কোনো কিছু নিয়ে ভাবছেন, এই যে ভাবনা চিন্তা দুঃখ বেদনা এই ব্যাপারগুলো কিন্তু রিপ্রেজেন্ট হতে শুরু করেছে। তো ফিলিপির কাজে, মানে এই ফিলিপ্পো লিপির যে কাজ, ওটার মধ্যে আস্তে আস্তে দেখবেন কাজের মধ্যে এক ধরনের ইমোশন ব্যাপারটা ক্রিয়েট হচ্ছে, মানে ধীরে ধীরে ইমোশনের ব্যাপারটা আস্তে আস্তে আসার শুরু হয়েছে। তো সেইগুলো হচ্ছে যে খেয়াল করলে মানে বোঝা যায়, মানে একটা মানুষের যদি মানে ইমোশনটা বুঝতে হয় তার চোখ এবং মুখটা দেখতে হয়। তো দেখেন পোর্ট্রেট অফ ওমেন উইথ এ ম্যান, মানে আমরা যখন মানে একটা মানুষের দিকে তাকিয়ে থাকি বা মানুষের দিকে তাকানোর যে ভঙ্গি বা কোনো কিছু যে ভাবার যে ব্যাপার, হয়তো বা সেটা নিয়ে আমরা কি হয় মানে হুট করে অনেকদিন পর একটা লোককে দেখেছি, মানে এক থাকে যে উৎফুল্ল হয়ে থাকা, যে দেখার পরে একটু আরে অনেকদিন করে দেখেছি, আবার এমনও হয় যে এতদিন পরে কেন, মানে এতদিন পরে কেন আসছো, এরকম ব্যাপারটা ক্রিয়েট হয়। তো এরকম চোখ দেখে যে ইমোশনের ব্যাপারটা, ওনার কাজের মধ্যে ইমোশন ব্যাপারটা খুব বেশি ছিল। আমি বলছি না যে ফিগারের ক্ষেত্রে দুটো জিনিস, ফিগারের ক্ষেত্রে ওনার কাজের মধ্যে একটা স্টিফনেস আছে, মানে এত বেশি মনে হয় একটা ফ্ল্যাট 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 ব্যাপার, মানে কাজের মধ্যে সবচেয়ে রেনেসাঁ পিরিয়ডে দেখবেন কাজের মধ্যে, মানে গথিক পিরিয়ড বা আর্লি রেনেসাঁ কাজের মধ্যে একটা ফ্ল্যাট ব্যাপার আছে, কিন্তু মানে চামড়ার মধ্যে দিয়ে মনে হয় একটা পুতুল বা এটা রিয়েল কস্টিউম মনে হয় না।
খেয়াল করে যদি দেখেন। কিন্তু আমি বলছি যে ইমোশনের জায়গা, ইমোশন তো শুধু মানে স্কিন দিয়ে ক্রিয়েট হয় না, আপনার চোখ এবং এক্সপ্রেশনের যে বিষয়টা সেটা দিয়ে ক্রিয়েট হয়। তো ওনার এই কাজের মধ্যে দিয়ে দেখবেন এই ব্যাপারটা ক্রিয়েট হচ্ছে, মানে ধীরে ধীরে ইমোশনের দিকে আমরা যাচ্ছি। মানে ব্যারক পিরিয়ডে বা পরবর্তী সময়তে দেখবেন পুরোপুরি তখন আর ধর্ম নিয়ে হচ্ছে না, তখন মানুষ নিয়েই কথা হচ্ছে, একবার হিউম্যান বিং নিয়েই কথা হচ্ছে। তো সেই ব্যাপারটাও এখানে ওনার কাজের মধ্যে দিয়ে একটু দেখা যাচ্ছে। আর দেখেন ম্যাডোনা অ্যান্ড চাইল্ড, ম্যাডোনা অ্যান্ড চাইল্ডের মধ্যে দিয়েও কিন্তু এক ধরনের মানে অন্য একটা জগতে থাকে, সাধারণত থাকে না। চাইল্ডের সাথে থাকলে কি হয়, মানে একটু হাসি খুশি থাকা বা ইয়ে থাকা। এবং এই গথিক পিরিয়ডে জেসাসকে বা ম্যাডোনা উইথ চাইল্ডটাকে রিপ্রেজেন্ট বেশিরভাগ ক্ষেত্রে দেখবেন ইনোসেন্ট ব্যাপারটা খুব কম, মানে ফেসের মধ্যে দেখবেন ইনোসেন্ট ব্যাপারটা একটু কমে গিয়ে একটু বড়দের মতো ভারিকি ভারিকি ব্যাপার থাকে, মানে একটু বেশি মাত্রায় মনে হয় ম্যাচিউর, চাইল্ডটা বেশি মাত্রায় ম্যাচিউর মনে হয়। এটা দেখবেন গথিক পিরিয়ডের সময়ও একই রকম ছিল, আর্লি রেনেসাঁর সময়ও একই রকম। এবং বড় মানুষকে একটু বাচ্চাদের মতো রিপ্রেজেন্ট করে, মানে এটা কেন মানে করতো আপনি খেয়াল করলে দেখলে বুঝতে পারবেন যে এটা কেন হতো আমি ঠিক জানি না। মানে টোটাল এই ব্যাপারটা মানে আইডেন্টিফাই করা যায় যে জেসাসকে যখন বড় আকারে রিপ্রেজেন্ট করা হয় তখন দেখবেন একটা বাচ্চা শুরু, মানে এত ইনোসেন্ট। আর যখন জেসাসকে চাইল্ড হিসেবে রিপ্রেজেন্ট করছে তখন মনে হয় একটা বড় ভারিক্য ব্যাপারটা মনে হয় সবচেয়ে বেশি। তো এটা সম্ভবত হতে পারে কারণ প্রি কনসেপ্ট একটা বড় ব্যাপার, যে আপনি কখন ভুল করেন, ড্রয়িং এ ভুল করেন হচ্ছে এই কারণে ভুল করেন আপনার একটা প্রি কনসেপ্ট থাকে যে আপনি ভাবেন যে আপনি ওটার মতো করবেন, ওই আর্টিস্টের মতো করবেন বা তার মতো করবেন, শিশি স্যারের মতো করবেন বা নবী স্যারের মতো করবেন, এবং এরকম হলে ভালো হয়। যার কারণে দেখবেন আপনাদের মধ্যে জায়গা নিয়েও একটা মারামারি, মানে কে কোথায় বসবেন এটা নিয়ে একটা মানে মনের মধ্যে একটা মন মালিন্য ক্রিয়েট হতে থাকে। এটা এই কারণে হয়, যদি আইডেন্টিফাই করতে নেন আপনি ভেবে নেন যে আপনি ওই দিক থেকে বসে ছবিটা আঁকবেন তাহলে ভালো হবে। এই যে ভালো হবে যে প্রি কনসেপ্ট জায়গাটাকে ক্রিয়েট করা, বা ও যেরকম করে চিন্তা ভাবনা মানে আছে, যেভাবে আছে, যেই পরিবেশে আছে সেই পরিবেশটাকে না চিন্তা করে একটা প্রিভিয়াস মানে ইয়ের মতো চিন্তা করেন। আপনাদের ড্রয়িং বুকের যে ইয়েটা আপনার মনে ব্রিজম্যান ফলো করেন সবচেয়ে বেশি, দেখবেন ফাতেমাকে আঁকছেন অনেকটা ব্রিজম্যানের মতো করে আঁকছেন, বা একটা লোককে আঁকছেন কি বলে নিউ মার্কেটের থেকে একজন লেবারকে ধরে নিয়ে আসছেন, সে লেবারের হয়তো বা ওইরকম মার্সেল টাসেল তেমন একটা কিছুই নাই, বডির ইয়েটা হয়তো খুব ফ্ল্যাট বা বাঙালি ফিগার, কিন্তু আপনি ব্রিজম্যান এমন ভাবে মুখস্থ করেছেন যার কারণে আপনি যাই দেখেন ব্রিজম্যানের করে মতো আঁকতে চেষ্টা করেন। তো সেটা কিন্তু এক ধরনের ভুল ড্রয়িং, মানে ড্রয়িং এর মানে ব্যাপারটা ওই প্রি কনসেপ্টটা একটা ড্রয়িং কে ভুল করে দেয়। তো আমার যেটা মনে হয় যে এটা মানে টোটাল চারপাশের প্যালেট বা ইমেজ দেখে যেটা আমার মনে হয় সেটা হচ্ছে প্রি কনসেপ্টটা তাদের উপরে এটা একটা খুব ভুল তৈরি করার একটা ইয়ে তৈরি করে। কিরকম যে আর জেসাসকে রিপ্রেজেন্ট করব, আসলে উনি ইনোসেন্ট কিন্তু তার মধ্যে দিয়ে ওনাকে একটা গড ভাবে রিপ্রেজেন্ট করতে হবে, সাধারণ চাইল্ড ভাবে রিপ্রেজেন্ট করা যাবে না। ওই সাধারণ চাইল্ড হিসেবে যখন রিপ্রেজেন্ট করবে না, যখন ওনাকে গড হিসেবে রিপ্রেজেন্ট করতে হবে বা গডের সন্তান হিসেবে রিপ্রেজেন্ট করতে হবে, সবার থেকে এটা আলাদা করতে হবে, তখনই ওইটাকে ভারিক্য তৈরি করে ফেলে। মানে ফেস টেসের মধ্যে দিয়ে এক ধরনের মনে হয় উনি সব জানেন, কিন্তু বেসিক্যালি বাচ্চারা ইনোসেন্ট কখন হয়ে ওঠে, যখন সে কিছু জানে না, সে কোনো কিছু বোঝে না, তার অভিজ্ঞতা নাই। কিন্তু এই ক্ষেত্রে একে অভিজ্ঞতা দিতে গিয়ে একটু মনে হয় আপনার মানে ফেসের মধ্যে এক ধরনের ম্যাচুরিটি দিয়ে ফেলে। আপনারা যদি এটা খেয়াল করে দেখেন এই বাচ্চার ছবিটা, তাহলে দেখবেন আমি যেটা বললাম হয়তো একটু মিলিয়ে দেখতে পারেন, ইনোসেন্স ব্যাপারটা খুব কম। দেখে মনে হয় উকিল আদালত বা কোনো কিছু বিচার বিশ্লেষণ করার মতো একজন বিচক্ষণ একজন ছেলে যে সব বোঝে। এই বোঝার ব্যাপারটাই
এই যখন দেখানো হয় তখন এই ইনোসেন্স ব্যাপারটা থাকে না। এই ছবিটাও যদি দেখেন, এটা হচ্ছে দ্য কর্নাটিভ অফ দ্য ভার্জিন। এগুলো, এই ছবিগুলো দেখানোর পিছনে আপনাকে বোঝানো আমরা যে রেনেসার দিকে যাচ্ছি, রেনেসার মধ্যে দিয়ে, আর্লি রেনেসার মধ্যে দিয়ে কিন্তু এটা কেন আর্লি রেনেসার আর ওটা কেন হাই রেনেসার, এটার ডিফারেন্সটা বোঝানোর জন্য। আর্লি রেনেসার এই কারণেই বলা হয়, রেনেসার সময়ে রেনেসারও কিছুটা যুক্তিযুক্ত ব্যাপার ছিল, আর বেশিরভাগটা সময় ছিল হচ্ছে গথিক পিরিয়ডের যে আর্ট বা বাইজেন্টাইনের যে বা মিডিভেল সময়ের যে আর্ট ছিল, আর্টের যে প্র্যাকটিস ছিল, সেই প্র্যাকটিসটাকেই রিপ্রেজেন্ট করা। দেখবেন এরা তিন তরত্বর কাজ দেখলে দেখবেন তিনটা প্যানেলে ভাগ করা। তিন তরত্ব যে আর্টিস্টের নাম, তার আর্টিস্টের কাজ দেখলে দেখবেন প্যানেল। আপনারা হয়তো মানে পড়ে আসছেন কিনা আমি জানি না, না পড়ে থাকলে তিন তরত্ব দিয়ে সার্চ দিয়েন বা দেখে নিন। যদি না পান আমি আপনাকে দেখাবো কি করে এটা তিনটা প্যানেলে পেইন্টিং করতো। এবং প্যানেলগুলো ছিল এরকম আর্চ টাইপের ক্রিয়েট করতো, মানে ক্যানভাস তিনটাকে জোড়া দিত, মিডলে একটা কম্পোজিশন থাকতো আর দুই পাশে দুইটা কম্পোজিশনের ব্যাপার থাকতো। এই দুটা প্যানেলকে জোড়া দিয়ে তিনটা প্যানেল যখন হতো, মানে মাঝখানে একটা প্যানেল আর দুই পাশে দুটো প্যানেল জোড়া দিত। এই তিনটা ক্যানভাসকে জোড়া দেওয়ার পর একটা প্যানেল ক্রিয়েট হতো, যেটা দেখতে অনেকটা বাড়ির সামনের আর্চের মতো বা গির্জার কোনো সামনের ফ্রন্টের। কেউ কিছু বলছেন কি? কেউ কি কিছু জানতে চাচ্ছেন? স্যার, যেহেতু স্যার আপনি একটু স্টপ করছেন স্যার, আমার কোন পিরিয়ডের শিল্পী ছিলেন? বুঝতে পারছি না। তিন তরত্ব। স্যার কোন পিরিয়ডের শিল্পী ছিল ওইটা জিজ্ঞেস করছি। হ্যাঁ, কোনটা? স্যার উনি কোন পিরিয়ডের শিল্পী ছিলেন? আমি কথাটা আপনি আচ্ছা তিন গিয়ে বলেন। তরত্ব। তিন তরত্ব। আবার একজন অন্য কেউ বলেন, ওনার কথাটা আমি বুঝতে পারছি। স্যার আপনি যে লাস্টে যে আর্টিস্টের নাম বললেন যে তিন তরত্ব, যে ও কোন পিরিয়ডের শিল্পী ছিল এটা জানতে আচ্ছা আচ্ছা, তিন তরত্ব হচ্ছে আপনার গথিক পিরিয়ডের একজন আর্টিস্ট। আর্লি রেনেসার সময়ও তাকে পাওয়া যায় তিন তরত্বকে, কথা বুঝতে। বাট উনি গথিক পিরিয়ডের সবচেয়ে খুব ভাইটাল একজন আর্টিস্ট ছিলেন, তিন তরত্ব। এবং তার থেকে বেসিক্যালি অনেক আর্টিস্ট ইন্সপায়ার্ড। তিন তরত্বের স্কুলিংও ছিল, বুঝতে পারছেন? এই লিওনার্দো দা ভিঞ্চিদের আগে সময়কারে তিন তরত্বদের একটা স্কুলিং ছিল, এবং এই স্কুলের যারা, মানে স্কুলিং বলতে ওনার আন্ডারে অনেক আর্টিস্ট কাজ করতো। জি স্যার, ক্লিয়ার। স্যার কয়েকজন মেবি স্যার জয়েন করতে চাচ্ছে স্যার, আমাকে অনেকেই মেসেজ দিয়েছে স্যার। যদি একটু দেখতে দেরি কেন? স্যার যদি সবাইকে একটু ক্লাসে বলে দেন যে আগে আসার জন্য, কারণ স্যার সব পরে ক্লাসের মধ্যে আমারও স্যার কাইন্ড অফ ডিস্টার্ব হবে, আপনারও ডিস্টার্ব হচ্ছে স্যার, কোথায় মানে ক্লাসটা স্টপ হলে। ওরা কোথায়? স্যার বুঝতে পারছি না, আমাকে তো বললো যে জয়েন করতে চাচ্ছে। আমাকে ওটা জয়েন করতে চাইলে তো আমাকে নক, মানে টোটাল আমার একটা এখানেই কেউ নক করলে, বারবার নক করলে সেটা সাউন্ড হয়, আমি তো পাইনি। ওরা আমাকে নক করছে বলে আমার মনে হয় না। সরি স্যার, তাহলে স্যার আপনি ক্লাস কন্টিনিউ করেছেন, আমি ওর সাথে পরে কথা বলছি। আচ্ছা, তিন তরত্ব কথা বলছিলাম, যেটা হচ্ছে ফারা ফিলিপ্পো লিপিও একই জিনিসের দ্বারা মানে ছিলেন, মানে উনি ইন্সপায়ার্ড ছিলেন হচ্ছে তিন তরত্ব থেকে। যার কারণে দেখবেন যে তিন তরত্ব যদি কাজগুলো আপনার মানে পরের দিকে সার্চ দিয়ে আমরা দেখতে পারি যে তিন তরত্ব কাজগুলো কিরকম। তো সেই রকম ভাবে যদি আপনি মানে দেখেন কম্পোজিশনের ক্ষেত্রে বা ন্যারেটিভলি, মানে প্রচন্ড পরিমাণে যে ন্যারেটিভ একটা মানে আচরণ ছিল, মানে ন্যারেটিভ বলছে একটা গল্প আকার, মানে গল্প ক্রিয়েট করা, এত হিউম্যান বিং এর রিপ্রেজেন্টেশনাল একটা ওয়ার্ক,
তাতেও মনে হচ্ছে যে সবকিছুকে জোর জবরদস্তি করে মানে ঢোকানো। খেয়াল করে যদি দেখেন, মানে সাধারণত পোস্টার গুলো যদি খেয়াল করেন, সিনেমার পোস্টারের সাথে এটার আসলে কোনো পার্থক্য থাকে না। মানে সিনেমা পোস্টারের মধ্যে দেখবেন যে আমরা যখন দেখি একটা ফিগারকে কোথায় দিতে হবে না দিতে হবে, মানে সেটার কোনো ইয়ে থাকে না, দিতে পারি হোক। তো এই কাজের মধ্যে দেখবেন যে এই অনেক পিপলের যে গ্যাদারিং, এটা কিন্তু গথিক পিরিয়ডে সবচেয়ে বেশি দেখা যায়। রেনেসা পিরিয়ডে এসে সেটা সুসজ্জিত ভাবে রিপ্রেজেন্ট করা হতো, মানে অনেক চিন্তা করে রিপ্রেজেন্ট করা হতো। বুঝতে পারছেন, মানে চিন্তার ভাবনাটা একটু গোছানো। তো এই জন্যই বলছি যে এই সময়কার আর্লি স্টেজের আর্লি রেনেসার যেই রেনেসা আর্লি রেনেসার যে আর্টিস্ট, সেই আর্টিস্টটা গথিক এবং রেনেসা মিলে, দুটো মিলে এক ধরনের হাইব্রিড টাইপ ক্রিয়েট হয়েছে। না পুরোপুরি রেনেসা বলা যাবে, না পুরোপুরি গথিক বলা যাবে। তো যার কারণে এটার একটা মিশ্রণ দেখা যায়। এবং কিছু কিছু ক্ষেত্রে রেনেসাকে ধরার যে চেষ্টা, রেনেসার যে রকম স্টাইল, টোটাল স্টাইলটাকে ধরার যেই প্রয়াস, সেটা যেমন থাকে, আবার গথিকটাকেও তারা ছেড়ে আসতে পারে না। মানে মিডেভেল আর্টে যেরকম প্র্যাকটিসটা করে আসছে, সেটাও কিন্তু মানে অত বেশি ইগনোর করে আসা না। এটাও দেখেন যে ম্যাডোনা অ্যান্ড চাইল্ডের যে বিষয়টা, আমি বারবারই বলেছিলাম যে দেখবেন যে ম্যাডোনা উইথ চাইল্ড রেনেসা পিরিয়ডে দেখবেন যে ম্যাডোনা কখনোই সবসময় হাত জোর করে থাকা না, মানে সবসময় একটা নমনীয় ভঙ্গিতে থাকে। যে মা এবং সন্তানের যে সম্পর্কটা, সেই সম্পর্কটাও কিন্তু একটা আধ্যাত্মিক সম্পর্ক। এখানে এসে মার বাচ্চার সাথে সম্পর্কটা কি থাকে, আপনাদের কি মনে হয় সম্পর্কটা কি থাকা উচিত বা কিরকম হওয়া উচিত? সবসময় কি আমি যদি জানি যে আমার গর্বে একজন হচ্ছে গডের সন্তান আসবে, বা আমি প্রিভিয়াসলি এটা যদি জেনে থাকি, তো সেটা ব্যাপারটা এরকম হয় যে মানে আগে থেকে জানতো বলেই মনে হয় সব সময়ের মধ্যে দিয়ে ম্যাডোনা উইথ চাইল্ড, মানে চাইল্ডের সাথে যে মায়ের একটা যে সম্পর্ক, সেটা গথিক পিরিয়ডে দেখবেন যে তেমন একটা সুসম্পর্ক না, সম্পর্কটা ক্রিয়েট হয়েছে, কিন্তু মার আর বাচ্চার যে সম্পর্কটা, সেটা ক্রিয়েট হয়নি। এগুলো ওই সময় আর্ট ওয়ার্কের মধ্যে দিয়ে কিন্তু মানে খেয়াল করা যায়। মানে আপনি যদি সবচেয়ে বেশি খেয়াল করেন, এটা কিন্তু ওই সময়টা দেখা যায় প্রচন্ড পরিমাণ। এবং মাথার উপরে যেই যেটা বলছিলাম যে উনি যে একজন বিশেষ ব্যক্তি, মানে হলো যে সাইনগুলো ক্রিয়েট করা, সেটা কিন্তু হাই রেনেসাতে কিন্তু পুরোপুরি দেখবেন উঠে যাবে। হাই রেনেসাতে কিন্তু এটা আপনি দেখতে পারবেন না, কিন্তু রেনেসার সময়, আর্লি রেনেসার সময় কিন্তু এগুলো মানে মোটামুটি দেখা যায়। কেউ নক করছে মনে না, একটু ওয়েট করেন, দেখি দাঁড়ান। ক্লাস নিতে গেলে আর কেউ আছে কি নাকি দেবে? এই দুইজনই? আচ্ছা ঠিক আছে, সরি আবার একটু ব্যাকে যেতে হলো আর কি। যাই হোক, ওইটা দেখবেন যে দেখেন এটা যেমন একটা ব্যাপার, আর একটা ব্যাপার হচ্ছে যে টোটাল চাইল্ডটাকে যেভাবে রিপ্রেজেন্ট করা, ম্যাডোনা এন্ড চাইল্ড মানে কি, মাতা ম্যারি এবং জিসাসকে বোঝানো হয়, তাই তো? তো সেখানে দেখবেন যে আরেকজনকে কিউপিড, সে ধরে আছে, মানে তার কাঁধের উপরে, মানে এক ধরনের ড্রামা ক্রিয়েট করা।
তাকে যে নিয়ে আছে এই বাচ্চাটা ওই বাচ্চাটাকে এরকম করে নিতে পারে কিনা সেটা একটা সন্দেহ। তো টোটাল এই ড্রামাটিক ব্যাপারগুলোকে ক্রিয়েট করার জন্য যে জিনিসগুলো আনুষঙ্গিকভাবে আনা হয় একটু ইনব্যালেন্স টাইপের লাগে, মানে খুব বেশি মাত্রায় হাই রেনেসার যে কোয়ালিটি সেই কোয়ালিটিগুলো বহন করে না। ছবিগুলো রিপ্রেজেন্ট করার পিছনে কিন্তু একটা মাত্র কারণ, আপনাকে হাই রেনেসাটাকে বোঝানোর জন্য, যে পরবর্তীতে আমরা হাই রেনেসাটা যখন বুঝবো অটোমেটিকলি আপনি পার্থক্য জায়গাগুলো বুঝে ফেলবেন যে বেসিক্যালি আসলে কি। তো টোটাল প্রেক্ষাপটে দেখবেন যে এত পরিমাণে একটু ন্যারেটিভ, আবার একটু ভক্তি জ্ঞান, মানে চাইল্ডের প্রতি এত ভক্তি জ্ঞান থাকা। মা মানে মা, সে তো অনেক মাতৃ, মানে একটা বাচ্চা যখন জন্ম নিচ্ছে যত কিছুই হোক না কেন সে চাইল্ড হিসেবে জন্ম নিচ্ছে, সে তার সন্তান হিসেবে ট্রিট করার কথা, কিন্তু মা সন্তানকে ওইভাবে ট্রিট না করে একটু ডিফারেন্ট ভাবে ট্রিট করে। সেই ব্যাপারটা আসলে বোঝানোর চেষ্টা করছিলাম। আর একটা কথা হচ্ছে যে ইনব্যালেন্স একটা কম্পোজিশনের ক্ষেত্র ক্রিয়েট করা। দুই পাশে দুজন হয়তো বা কিউপিট তারা নিয়ে আসছে, বা বাচ্চাটাকে নিয়ে আসার পেছনে মনে হচ্ছে যে একটু ড্রামাটিক একটা জিনিস ক্রিয়েট করা, এবং বাচ্চা যারা দুজন নিয়ে আসছে এই বাচ্চা দুজনও তাদেরই প্রায় সমসাময়িক, মানে সমান সমান। তো একটা বাচ্চাকে এভাবে নেওয়াটা একটু ডিফিকাল্ট। তো টোটালটা মিলেই একটা ইমব্যালেন্স টাইপের জিনিস ক্রিয়েট করা হয় এবং অবাস্তব মনে হয়, যার কারণে না না গথিক পিরিয়ডের আর্ট বা মিডিয়েভাল আর্টটাকে রিপ্রেজেন্ট করে। এই জন্য এটাকে আর্লি রেনেসাঁ নামে রিপ্রেজেন্ট করা হচ্ছে। এবং ফেসের মধ্যে দিয়ে দেখেন যে একটা ইমোশন, মানে যদি খেয়াল করে দেখেন মাতৃ যে সুন্দর ইমোশন তা হয়ে ভক্তি জ্ঞানের ইমোশনটা সবচেয়ে বেশি, যে মানে টোটাল একটা নমনীয়, যে আমি প্লিজ, বা আপনি আসছেন আমি প্লিজ, মানে ব্যাপারটা এরকম থাকে। পরের ছবিটা হচ্ছে হলো আন্দ্রে মান্তেগানার যে ছবিটা, ওনার এটা সেলফ পোর্ট্রেট, কিন্তু ওনার কাজের মধ্যে দিয়ে একটা অসাধারণ ব্যাপারটা যেটা হচ্ছে সেটা হচ্ছে যে এই চার্চের যেই ঘটনা, চার্চের যেই ব্যাপারগুলো ডেকোরেশন করার যে একটা রেওয়াজ ছিল, উনি চার্চটাকে সুন্দর করে ডেকোরেট করতে পারতেন এই ছবি আঁকার মধ্যে। এবং সিলিং এ যে কাজ করার যে বিষয়, সিলিং এর সারা ইয়েতে এটা রপ্ত করেছেন। আবার পরবর্তীতে হাই রেনেসাঁতে আমরা যদি রাফায়েলের কাজ দেখি বা মিকেল অ্যাঞ্জেলোর কাজ দেখি, এরা কিন্তু পুরোপুরি দেখবেন যে দেওয়ালে কি করে পেইন্ট করতে হয়, দেওয়ালে কি করে স্কাল্পচার রিলিফ প্রসেসে কাজ করতে হয়, সব মোটামুটি এরা এর থেকে দূরদর্শিতার পরিচয় দিয়েছে। কিন্তু আর্লি স্টেজে প্রথমেই উনি এই সিলিং এর মধ্যে যে কাজ করার যে বিষয়টা, এটা তার কাজের মধ্যে দিয়ে পাওয়া যায়। এন্ড মান্তেগানার যে ছবি দেখবেন, এটার ছবিটা হচ্ছে দা দিওসোত্তো ইন, মানে এটা ক্যামেরা পিয়েতা নামে এটা পরিচিত। ক্যামেরা পিয়েতা মানে হচ্ছে এটা ইতালিয়ান ওয়ার্ড। ক্যামেরা পিয়েতার বাংলা অর্থটা দাঁড়ায় আপনার পুরো ঘরের ইন্টেরিয়র বা ছবি আঁকা, ছবি দিয়ে আপনার পুরো ঘরটাকে সাজানো, এটা হচ্ছে ক্যামেরা পিক্তা নামে পরিচিত, বা ক্যামেরা দিগলি সুপিস নামেও এটা পরিচিত। এটা ইটালিয়ান একটা ওয়ার্ড। সেখানে ইন্টারেস্টিং পার্ট হচ্ছে এটা, এই কাজটা যেটা দেখতে পাচ্ছি সেই কাজটা হচ্ছে পুরোপুরি সিলিং এর উপরে, মানে একবারে চার্চের যে মাঝের অংশটা, উপরের দিকে যে অংশটা, সেই অংশতে উনি এটা কি করেছে, পেইন্টিং করেছেন। দেখবেন চারপাশে এত ডেকোরেশনের মধ্যে দিয়ে এটা একটা পেইন্টিং, যে পেইন্টিং এর মধ্যে দিয়ে কি বোঝাতে চাচ্ছে দেখলে দেখবেন যে প্রচুর পরিমাণে কিউপিড, তারপর অনেক লোকজন, প্লাস হচ্ছে পাখি ময়ূরের একটা অংশ বিশেষও দেখা যাচ্ছে। মনে হচ্ছে যে উপরের থেকে কোনো হলচিহ্ন, ভিতরের এই অংশটা কুয়ার মতো, নিচের দিকে মানুষের দিকে কেউ তাকিয়ে আছে। তো এটা একটা গুড কনসেপ্টের মধ্যে দিয়ে, মানে ওই হলোটাকে কি করে একটা কনসেপ্টের মধ্যে দিয়ে নিয়ে অ্যারেঞ্জমেন্ট করা, এবং সাথে সাথে কাজটাকে বোল্ডনেসের দিকে নিয়ে যাও, মানে একটা স্পেসটাকে কি করে কাজে লাগান, মিডল স্পেসটাকে উনি এভাবে চিন্তা করেছেন যে উপরের অংশটাতে যদি দেখি আকাশ, মানে হলো ইয়েতে আকাশের দিয়ে এমন ভাবে ক্রিয়েট করা হয়েছে মনে হচ্ছে যে নিচের অংশটা কূপের মতো, উপরের থেকে মানুষজন দেখছে, নিচের মানুষজনকে দেখছে আসলে নিচে কি ঘটছে। তো এই ইন্টারভিউর মাধ্যমে উনি এই ফার্স্ট
কোনো কাজ করছেন এবং তার পরবর্তীতে ইন্সপায়ার্ডরা কিন্তু হচ্ছে মিকেল এঞ্জেলো বা রাফায়েলের মতো আর্টিস্টরা কি করে একটা দেওয়ালে কাজ করতে হয় বা দেওয়ালে কি করে কাজ, এটা পুরোটাই যদি আপনি খেয়াল করে দেখেন পুরো জায়গাতে দেখবেন রিলিফ স্কাল্পচারে ভরা, পাশাপাশি মাঝখানে কিছু পেইন্টিং এবং পুরোটাই হচ্ছে চার্জের ভিতরে। তো সুতরাং এই জন্য এটাকে ক্যামেরা পিয়েতা নামে পরিচয় করে বলা হচ্ছে। তো এটা বলার পিছনে এই মিডেভেল পিরিয়ড বা আর্লি রেনেসাঁর সময় এরকম একটা অসাধারণ কাজ, মানে এই যে একটা কনসেপ্ট, নিউ আইডিয়ার দিকে যে নতুন ভাবে চিন্তা ভাবনা করা, রিপ্রেজেন্ট করা, সেটা কিন্তু যাত্রা শুরু হচ্ছে। রেনেসাঁতে গিয়ে দেখবেন আরো সেটার হাই পজিশনে চলে যাচ্ছে। এই যেসব যাত্রা সূচনা করা আর কি, মানে চিন্তা ভাবনার একটা উন্নতি ঘটছে যেটা আপনি মিডেভেল আর্টের সময় দেখতে পাবেন না। আচ্ছা, পরের কাজ হচ্ছে সান্দ্রা বত্তিচেলি, সেলফ পোর্ট্রেট, যেটা আমি বলেছিলাম, যে কাজটা সম্পর্কে বলেছিলাম যে মেডিসি ফ্যামিলি কিভাবে রিপ্রেজেন্ট করছে, কিভাবে পেট্রোনাইজ করে এবং পেট্রোনাইজের সাথে সাথে কাজগুলোকে উপস্থাপন করে। এবং সেখানে দেখবেন রাজাকেও রিপ্রেজেন্ট করছে। রাজা যে তখন আরেকটা বিষয় খুব ইম্পর্টেন্ট, সেটা কি সোসাইটিটাকেও আর্টের মধ্যে দিয়ে বোঝা যায়। সোসাইটি আর্টের মধ্যে দিয়ে বোঝা যায়, এই কারণে বোঝা যায় যে রাজ পরিবার দেখেন, ডান দিকে হচ্ছে রাজ পরিবার আর বাম দিকে হচ্ছে মেডিসি ফ্যামিলি। রাজ পরিবারের লোকজনেরও কিন্তু এখানে, প্রজা থেকে শুরু করে রাজ পরিবারের লোকরাও কিন্তু এখানে এসেছে, ঠিক আছে। তো আসার পিছনের ব্যাপারটা হচ্ছে এই কারণে, তখন হচ্ছে ক্যাথলিকরা হচ্ছে তিনটা শ্রেণীকে বোঝানো যায়। একটা হচ্ছে ক্যাথলিক, যারা চার্চের যে বিষয়টা, জেসাসকে যারা রিপ্রেজেন্ট করছে, গডকে মাঝখানে রেখে বাম পাশে, হাতের বাম পাশে মেডিসি ফ্যামিলিকে রিপ্রেজেন্ট করা হচ্ছে। মেডিসি ফ্যামিলি যে খুব স্ট্রং ভূমিকা রাখে সোসাইটিতে, গডের পরবর্তী সময় বা গডের পরপরই যে তারা আছে সেটাকে বোঝানোর জন্যই বেসিক্যালি এই ধরনের একটা রিপ্রেজেন্টেশন ওয়ার্ক। সেক্ষেত্রে দেখবেন তাদের ক্ষমতা বা তাদের জায়গাটা প্রচন্ড বেশি এবং ওইভাবেই রিপ্রেজেন্ট করা। এবং ডান দিকে দেখবেন রাজাদেরকে রিপ্রেজেন্ট করা হচ্ছে, সেখানে দেখবেন রাজা, তার প্রজা এবং পপের কিছু লোকজন, মানে ক্যাথলিক চার্চের কিছু লোকজন, তারা কিন্তু একটা শ্রেণী। এই সমপরিমাণ বা এরা যে সোসাইটিতে সমানের যে একটা পাল্লায়ের যে বিষয়টা, সেটাও কিন্তু একটা গুরুত্বপূর্ণ ভূমিকা মানে পালন করে এবং গুরুত্বপূর্ণ ভূমিকা যে আছে সে পেইন্টিং এর মধ্যে দিয়ে কিন্তু সেটা রিপ্রেজেন্ট হয়, মানে সেটা বোঝা যায়। আচ্ছা, বত্তিচেলির আরেকটা হচ্ছে প্রিমেভেরা। মানে হচ্ছে এটা একটা ইটালিয়ান ওয়ার্ড, এটা মানে হচ্ছে যে বসন্তকাল। সেখানেও দেখবেন এটাও কিন্তু বত্তিচেলি বেসিক্যালি বত্তিচেলিকে পেট্রোনাইজ করতো মেডিসি ফ্যামিলি, যার কারণে উনি বেশিরভাগ পেইন্টিংই উনার দেখবেন চার্চ ভিত্তিক না, মানে চার্চের যে ডেকোরেশন বা চার্চের যে রিকোয়ারমেন্ট সেই ভিত্তিক তার ছবি কিন্তু তেমন একটা পাবেন না। বেশিরভাগ দেখবেন যে মেডিসি ফ্যামিলিকে রিপ্রেজেন্ট করা বা মেডিসি ফ্যামিলি কি ধরনের জিনিসপত্র পছন্দ করে সেটার উপরে ডিপেন্ড করে হচ্ছে এই ফ্যামিলির আভিজাত্য, চালচলন, সবকিছু মিলিয়ে পেন্টিং গুলো করা হতো। যার কারণে বত্তিচেলি কাজের মধ্যে দিয়ে দেখবেন যে মেডিসি ফ্যামিলিটাকে তার ফ্যামিলির যে একটা স্ট্রং যে ভূমিকা ছিল বা আভিজাত্য ছিল সেটা তার কাজের মধ্যে পাওয়া যায়। এবং বসন্তকালের যে বিষয়টা, মেডিসি ফ্যামিলি এদের পূর্বপুরুষরা বেসিক্যালি রোমান এবং হচ্ছে গ্রিক থেকে কনভার্টেড হওয়া, এবং রেনেসাঁটাও কিন্তু গ্রিক এবং রোমান আদর্শায়িত। কিন্তু রোমান এবং গ্রিকদের যে আদর্শ ছিল, ধর্ম ছিল, সেটা ছিল কি পেগান ধর্ম, যেটা আমি আগেও বলেছিলাম যে রোমানদের কিন্তু ধর্ম ছিল কিন্তু পেগান। তো পেগান ধর্মের যে বিষয়টা, পেগানদের যে ধর্ম ছিল কি কিউপিডদের হচ্ছে উনি
ওরা পূজা করতো বা নেচারটাকে ওরা বিলিভ করতো, নেচারকেই ওরা সবচেয়ে বেশি আদর্শ হিসেবে মানতো, এবং আদর্শ হিসেবে মানতো বলেই নেচারটাকেই সবচেয়ে বেশি ভক্তিজ্ঞান হিসেবে দেখত। মানে যিশু থেকেও তাদের সবচেয়ে বেশি ব্যাপার ছিল নেচার, যেটা মানে ধর্মের আগে, যিশু খ্রিস্টের আগে সবাই কিন্তু ধর্ম পূজা করতো, যেটা সেটা হচ্ছে আপনার পূজা ভিত্তিক ধর্ম ছিল, নেচার ভিত্তিক ধর্ম ছিল। নেচারের ডিজাস্টারকে ধর্ম মানে দেবতা বলে মানতো। বিভিন্ন টোটাল ফার্টিলিটির যে বিষয়টা, সেই ফার্টিলিটির ব্যাপারটাকে ধর্মজ্ঞান হিসেবে মানতো। তো প্রিমিভেরা হচ্ছে তেমনই একটা ছবি, যেখানে খেয়াল করে দেখেন এখানে মেডিচি ফ্যামিলির একজনকে রিপ্রেজেন্ট করা হচ্ছে। উনি ইটস লাইক প্রেগনেন্ট, একজন গর্ভবতী মহিলা। সেখানে তার পোশাক আশাক দেখলেই আপনি বুঝতে পারবেন যে সম্ভ্রান্ত পরিবারের, এবং পায়ের যে বিষয়টা মানে জুতা টুতা পরার যে বিষয়টা, এগুলো ফুড যদি দেখেন দেখবেন যে উনি সম্ভ্রান্ত পরিবারের বলেই পোশাক আশাকের মধ্যে দিয়ে সম্ভ্রান্ত ব্যাপারটা কিন্তু লক্ষ্য করা যায়, যে উনি একজন মার্চেন্টেজার ফ্যামিলির একজন পরিবারের একজন সদস্য। এবং এই গর্ব মেডিচি ফ্যামিলির এই একটা নতুন একজন কাউকে জন্ম দিচ্ছেন, তার উপরে ভিত্তি করে এই ছবিটাতে ক্রিয়েট করা। উপরে দেখেন কিউপিড একজন বাচ্চার ছবি ক্রিয়েট করা আছে, যেমন আমাদের এই সময়টাতে দেখবেন যে বাচ্চা টাচ্চা হলে বা ইয়ে করলে কিউপিডের ছবিগুলো দেখা যায়, বাচ্চাদের ছবি দেখা যায়, ঠিক সেরকম একটা ছবি কিউপিডের ছবি। এবং উনি তীর ছুটছেন, তীর ছুটছেন কোথায়? তিনটা রমণীকে কিন্তু ইন্ডিকেট করা, এবং তার চোখ কাপড় হচ্ছে একটু বাধা, মানে চোখটা বাধা, সে কিন্তু কোনো কিছু দেখছে না, কোথায় তীর ছুটছেন কোথায় কি করছেন সেটা কিন্তু উনি দেখতে পাচ্ছেন না, মানে তীরটা। আর কিউপিড হচ্ছে ভালোবাসার প্রতীক। আর পাশে মিডিজি ফ্যামিলির একজন একজন সৈনিক, সে কোনো কিছু পাচ্ছেন, আপেল বা কোনো মানে কমলা জাতীয় জন্য কোনো কিছু উপরের দিকে ইন্ডিকেট করে উনি নেচারের দিকে কর্মরত। তারপর পাশে কি আছে যে ওই ফ্যাশন মানে সম্রাটের একজন ছেলে বা রাষ্ট্র সেনা প্রধান, সেটা বোঝা যায়। আবার ডান দিকে দেখেন আছে হচ্ছে আপনার বাতাসের দেবতা। বাতাসের দেবতার নাম আপনারা জানেন কিনা না, ওনার নাম হচ্ছে হলো হিরোথিয়াস। আর যে বসন্তের দেবী ওনার নাম হচ্ছে ফ্লোরা। বসন্তের দেবীর নাম হচ্ছে ফ্লোরা, ফ্লোরার নাম হয়তো এটা হচ্ছে গ্রিক মাইথোলজির একটা পার্ট, যে বসন্তের দেবী আছে, সবগুলোর একটা দেবী থাকে, দেব দেবী থাকে। এটা ওই যে আমি এই জন্যই বললাম পেগান ধর্মের বা পেগান সভ্যতার লোকজন ওই ধর্মকে বিলিভ করতো যে প্রতিটা ঋতুর একটা দেব দেবী থাকবে, প্রতিটা সূর্যের একটা দেবতা থাকবে, একটা দেবতা থাকবে, এরকম একটা বিষয় কিন্তু পুরোপুরি রয়েছে। যার কারণে ফ্লোরার গায়ের মধ্যে দেখবেন ফুলের একটা বিশাল ব্যাপার রয়েছে, ফুল তুলে ভরা, মানে তার ঝুড়িতে মানে ফুল, যেহেতু বসন্তকাল আসছে। এই যে আমরা বসন্তকাল আসলে কি হয়, চারপাশে ফুল ফলে ভরে যায়, পাশাপাশি সবকিছু একটা উজ্জীবিত ব্যাপার থাকে। আবার একটা কিন্তু কি থাকে, বসন্ত আসলে মনটাও কেমন একটা উদাসীন থাকে, এটা একটা ব্যাপার খেয়াল করে দেখেন, এটা ঋতুর একটা বৈশিষ্ট্য। তো টোটাল ঋতুটাকে রিপ্রেজেন্ট করার জন্য, পরিবেশটাকে ক্রিয়েট করার জন্য ওইভাবে মানে দেখানো হয়েছে চারপাশে। তো চারপাশে দেখতে যে বাগানটা অন্ধকার করে চারপাশে এদের আলোকিত করে এই সাবজেক্টের কম্পোজিশনটা ক্রিয়েট করানো হয়েছে। তো এই জন্য মেডিচি ফ্যামিলি, এটা কিন্তু বলছে কোন যেটা আর কি ধর্মভিত্তিক কোনো ছবি, এটা একটা পেট্রোনাইজ ভিত্তিক ছবি। আর হচ্ছে যেহেতু তারা পেগান সভ্যতাটাকে বিলিভ করতো আগে একটা সময়, পেগান সভ্যতার যে ধর্ম মানে নেচারটাকে লিখত, নেচারের উপর ভিত্তি করেই ছবিটাকে আসলে ক্রিয়েট করা, মানে বসন্তকালের ছবি। দ্য বার্থ অফ ভেনাসের মধ্যে কিন্তু দেখবেন যে একই ঘটনা ঘটছে।
বার্তা ভেনাসের বতিচিলিরই ছবি, সেটাও রিপ্রেজেন্টেশনের একটা ওয়ার্ক, মানে মেডিচি ফ্যামিলিরই একটা ওয়ার্ক, যেটা খুব নাম করা এই কারণে, কারণ হচ্ছে বার্তা ভেনাসের মধ্যে দিয়ে আপনি যদি খেয়াল করেন যে একজন ভেনাস, যে উনি টোটাল যে ইয়ে টাইপের ঝিনুকের যে শিলটা থাকে তার উপরে আসলে তার জন্ম বা বোঝানোর যেটা যে ব্যাপারটা সেটা ক্রিয়েট করানো হচ্ছে। তো সেই বোঝানোর ব্যাপারটার কারণ হচ্ছে যে খেয়াল করে দেখেন এটা একটু আইকোনোগ্রাফি বা সিম্বলিক। কোনো কিছু যখন জন্ম হয়, যদি একটা জিনিস হচ্ছে খেয়াল করে দেখেন যে একটা বীজের থেকে যখন একটা গাছ গ্রো করে, বীজটা কিন্তু থাকে কি একটা অন্ধকার কলসের ভিতর থাকে এবং উপরেরটা হচ্ছে খুব শক্ত। এটা যখন গাছটা এই শক্ত জিনিসটা ক্রিয়েট হয়ে বেসিক্যালি একটা গাছ, খেজুর গাছকে খেয়াল করে দেখেন কি গাছ এত শক্ত, যখন মাটিতে দেওয়া হয় তাকে পেটে ভিতরের জায়গাটা কি থাকে, যখন খোলসযুক্ত থাকে সেটা তো অন্ধকার থাকে, তার থেকে একটা জিনিসের নতুন কুড়ির জন্ম হয়। তো ঠিক সেভাবেই আইকোনোগ্রাফি বা আপনার সিম্বলিকের দিক থেকে এই শিলের মানে ব্যাপারটা দেখানো হয়েছিল ঝিনুকের যেই শিলটা, মানে ঝিনুকের যেই ভিতর থেকে একজনের জন্ম হচ্ছে এবং তার জন্ম যে নদীর মধ্যে দিয়ে সমুদ্রের মধ্যে দিয়ে, সেটা কিন্তু এখানে রিপ্রেজেন্ট হয়। এবং পাশে বাম দিকে দেখবেন যে সেই ইয়ের দেব দেবী আপনার বাতাসের দেবদেবীকে কিন্তু দেখা যায়, মানে এবং ডান দিকেও দেখা যাচ্ছে হচ্ছে ফ্লোরাকে। তো ফ্লোরাকে দেখেন যে মানে এটা হচ্ছে ফ্লোরা, আর হচ্ছে জেব্রাস আর হচ্ছে ক্লোরিস, এরা দুইজন হচ্ছে বাতাসের দেবদেবী। এরা হচ্ছে বাতাস নিয়ে আসে, মানে বিভিন্ন মানে এই বসন্তকালে আসলে কি হয়, বাতাস আসে বা একটা ফুলের একটা চারপাশে ফুলে ভরে যায়, সেরকম জিনিসের একটা আগমন নিয়ে আসতেছে। তো এরা বসন্তকালটাকে খুব বেশি মাত্রায় বিলিভ করতো। এই যে আপনার প্রিমিভেরা যে কাজটা দেখলাম তারই উপর মানে এটা কিন্তু তার সমসাময়িক আরেকটা ছবি, দ্য বার্থ অফ ভেনাসের ব্যাপারটা। তো টোটাল দেখেন রিপ্রেজেন্টেশন ওয়ার্কের দিক থেকে ফ্লোরা কিন্তু মানে টোটাল জিনিসটাকে কি করছে, এই যে বাতাস আসছে বাতাসটাকে ধরে রাখার চেষ্টা করতেছে, মানে বসন্তকালটাকে ধরে রাখার চেষ্টা। এবং ফুলে যে যখন ডিটেলটা যদি দেখেন চারপাশে ফুল, ফুলের আবার কিছু অংশটা তার জামা কাপড়েও দেখা যাচ্ছে, মানে ফ্লোরার জামা কাপড়ও দেখা যাচ্ছে। তো টোটাল উনি যে বসন্ত দেবী সেটাও কিন্তু একটা মানে ক্রিয়েট করার বিষয়। আরটা হচ্ছে দেখেন গ্রিকটাকে রিপ্রেজেন্ট করা আবার রেনেসাটাকেও রিপ্রেজেন্ট করা কি করে। গ্রিক মাইথোলজি আর ইয়েটাতে যদি আপনি গ্রিকে কি, গ্রিকের কথা আমরা যেটা বলেছিলাম যে গ্রিকরা সবসময় কি বিলিভ করতো, তারা বিলিভ করতো মানুষ নুড যে ব্যাপারটা সেটা মানুষের রিয়েল কস্টিউম। কিন্তু এখানে দেখেন যে একটা রেনেসা পিরিয়ডে এসে গ্রিক এবং রোমানের ফিলোসফিটা কিন্তু নিয়েছে, কিন্তু তার মধ্যে দিয়েও রেনেসা পিরিয়ডের কিন্তু একটা ফিলোসফি আছে। রেনেসা পিরিয়ডের ফিলোসফিটা কি, যে আপনি পোশাক আশাক করতে পছন্দ করতে শুরু করেছেন, বা পোশাক আশাকের মধ্যে দিয়ে একটা সৌন্দর্যের ব্যাপারটা রয়েছে, এবং নুডিটি মানে টোটাল এই নুড ব্যাপারটা একটু ইরোটিক ভাবে রিপ্রেজেন্ট, বর্তমান সময়েতে গ্রিক সময়টাতে এটা ইরোটিক ছিল না, কিন্তু রেনেসা পিরিয়ড থেকে একটু হলো এই পুরোপুরি একটা লাইফ সাইজ নুড টাইপের জিনিস একটু ইরোটিক সেন্স ক্রিয়েট করে, যার কারণে দেখবেন চুল দিয়ে বা হাত দিয়ে ঢাকা নুডিটিটাকে ঢাকার একটা প্রয়াস ছিল। তো দুটা দিকেই আসলে আর্টিস্ট মানে যুক্ত করেছে। এক হচ্ছে যে গ্রিকটাকেও রেখেছে, আবার এই সময়টাকে যে রিপ্রেজেন্ট করছেন সেই সময়টাকেও এর মধ্যে দিয়ে রিপ্রেজেন্ট করার চেষ্টা করছে, এবং কাপড় দিয়ে যে ঢাকার এই মানে সময়টাকে উল্লেখ করা, যে কি করে গ্রিক এবং রোমান থেকে রেনেসাঁ পিরিয়ড থেকে আসছে এই টোটাল পিরিয়ডটাকেও রিপ্রেজেন্ট করছে। যে প্রথম দিকের যেমন নোটটা নোট হিসেবে ছিল, কিন্তু সেটা এসে এখন সেটা একটু পোশাক আশাকের দিকে আবরণের দিকে মানুষজন ঢুকতে শুরু করেছে, মানে হিউম্যানিজমের দিকে ঢুকতে শুরু করেছে। মানুষ হিউম্যান বিংরা কি করে থাকে
বা হিউম্যান বিং এর এখন আদর্শ কি, সেই জিনিসগুলোই এই ছবিতে সবচেয়ে বড় আদর্শের জায়গা হয়ে দাঁড়িয়েছে। আর একটা খুব ইন্টারেস্টিং পার্ট, বসন্তকালের দেবী হলো দেখবেন পোশাক আশাকের মধ্যে দিয়ে একটা বাগদাদ বা চাইনিজ ফ্লেভারের কিন্তু একটা বিশাল বড় প্রভাব পাওয়া যায়। মানে পোশাক আশাকের মধ্যে দিয়ে দেখবেন যে একটু বাগদাদ থেকে, বাগদাদ কিন্তু সেই সময়টাতে কিন্তু ইউরোপের দিকে পোশাক আশাকের সবচেয়ে বড় বিজনেস করতো। আর প্রিন্টেড হয়ে আসতো, যে কাপড়ের মধ্যে যে প্রিন্টেড হওয়া, প্রিন্ট হওয়া, সেগুলো হতো চায়না। তো চায়না এবং ভেলভেট কাপড়ের যাবতীয় জিনিস আসতো হচ্ছে বাগদাদ, আর সুতি কাপড়ের উপরে আপনার এই বিভিন্ন ডিজাইন ফরম্যাটটা সেটা ভারত এবং চীনের থেকে ঢুকতো। তো সুতরাং এটা বলা যায় যে ইউরোপ যে এই পোশাক আশাকের দিকে মডার্ন হচ্ছে, বা পোশাক আশাকের যে রিপ্রেজেন্টেশন ওয়ার্ক, এবং তাদের সাথে বহির্বিশ্বের যে একটা ট্রেড চলছে বা ট্রেডের যে বিষয়, ইউরোপের সাথে সাবকন্টিনেন্ট এশিয়া এবং ইন্ডিয়ার সাথে একটা যোগাযোগ, বা ইরাক এবং বাগদাদের সাথে যে যোগাযোগ, সেটা কিন্তু বোঝা যায় তাদের এই পোশাক আশাকের দিক থেকে যদি চিন্তা করা যায়। তো এটা কিন্তু, এগুলো কিন্তু খুঁটিনাটি বিষয়, ইন্টারেস্টিং পার্টের যে বিষয়। মানে আপনার এটা কিরকম পার্ট, আমি আপনাদের একটা নর্মাল এরকম মানে ছবি দেখতে গেলে এরকম ছোট ছোট জিনিস আপনি অবজার্ভ করে দেখবেন যে এগুলো আসলে আমাদের সময়কার কিনা, বা কোন সময়টাকে রিপ্রেজেন্ট করে, এগুলো কিন্তু খুব ইম্পর্টেন্ট, গুরুত্বপূর্ণ। কিরকম দেখবেন আমাদের এই সাইডে যে দুর্গাপূজা হয়, একটা ছোট জিনিস আলোচনা করি, যে দুর্গাপূজা হয়, দুর্গাপূজা দেখবেন যে একটা জিনিস খুব অবাক করা লাগে, সেটা হচ্ছে যে দুর্গাপূজা হলে দুর্গার পাশে, দুর্গা এবং মহাদেব এদের পাশে দেখবেন যে কার্তিক থাকে, গণেশ থাকে, সরস্বতী থাকে, লক্ষ্মী থাকে। এটা কি আপনারা লক্ষ্য করেছেন? মানে এরা কিন্তু থাকে, কিন্তু একজনের পায়ে, মানে এই যে কার্তিকের পায়ে দেখবেন চামড়ার জুতো পরা, লেদারের একটা খরম পরা। তো ইন্টারেস্টিং পার্ট হচ্ছে কার্তিক আমাদের কখনোই ছিল না, এটা একটা ইউরোপিয়ান বা পারস্যের একটা ব্যাপার ছিল। মানে উনি একটা যাযাবর টাইপের বা এরকম কোনো কিছু ছিল বলে, যার কারণে ধর্মের মধ্যে দিয়ে কি করে জানি কার্তিক ঢুকে গেল, এবং কার্তিকের পায়ের মধ্যে একমাত্র দেখবেন লেদারের জুতা। তো এই অঞ্চলের কিনা এটা খুব গুরুত্বপূর্ণ। যেমন সরস্বতী আমাদের এই অঞ্চলের না, সরস্বতী হচ্ছে আপনার নেপালের দিকে। গৌতম বুদ্ধের সাথে সরস্বতীর একটা ব্যাপার ছিল, কিন্তু সরস্বতী কি করে দুর্গা এবং মহাদেবের মধ্যে দিয়ে চলে আসলো, কার্তিকও চলে আসলো, সেটা কিন্তু খুব ইন্টারেস্টিং একটা পার্ট মনে হয়, যে এটা যে আমাদের অঞ্চলে না। যদি দেব দেবীদের মধ্যে এরকম হয়, লেদারের জুতা কেন থাকবে? এটা কিন্তু একটা প্রশ্ন অ্যারাইজ করে। তো সুতরাং এটা কিন্তু একটা বিশাল বড় ফ্যাক্ট যে তাদের পোশাক আশাক গুলো যত কিছুই হোক না কেন, কোথা থেকে আসছে, কি করে সেগুলো হোক, এবং যারা যেহেতু সম্ভ্রান্ত ফ্যামিলি, মার্চেন্টেজার, যার কারণে বিজনেসের সাথে এটা একটা সম্পৃক্ত, তা মানে প্রকাশ কোনো না কোনো ভাবে পেয়ে থাকে। তো যাই হোক, এগুলো হচ্ছে দেখার আসলে বিষয়। এবং খেয়াল করে দেখেন চুলগুলো কিন্তু গোল্ডেন কালার, মানে টোটাল গোল্ডেন কালার হওয়ার পিছনে কিন্তু একটা বিশাল বড় ফ্যাক্ট থাকে। এক হচ্ছে যে গোল্ড বা গোল্ডেন কালার, এটা হচ্ছে একটা ফার্টেল কালার। পাশাপাশি ইজ লাইক মার্চেন্টেজাররা সবচেয়ে বেশি হচ্ছে, মানে যুদ্ধ প্রথম যখন শুরু হয়, দেখবেন আলেকজান্ডার যখন বিভিন্ন দেশ জয় করে, সে কিন্তু গোল্ডের কারণে মানে বিভিন্ন দেশ জয় করতে গিয়েছিল। আসলে জয় কি, মানে বিভিন্ন দেশে গিয়েছিল এবং বিভিন্ন দেশের থেকে মারামারি করে বা যুদ্ধ বিগ্রহ করে গোল্ড গুলো নিয়ে আসতো। তো গোল্ড একটা খুব গুরুত্বপূর্ণ সিম্বল বা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে, কারণ মার্চেন্টেজাররা বা রাজারা গোল্ডের উপরেই সবচেয়ে বেশি গুরুত্ব দিয়েছে। তো সেই কারণে গোল্ডেন কালার বা গোল্ড, বা এটা একটা মার্চেন্টেজারদের কিন্তু এক ধরনের সিম্বলিক একটা আইকন হিসেবে রিপ্রেজেন্ট হয় সোসাইটিতে। দেখবেন তাদের পোশাক আশাকের মধ্যে দিয়ে, বা তারা যে সম্ভ্রান্ত, তারা যে মার্চেন্টেজার ব্যবসায়ী, এই ব্যবসায়ীদের মানে প্রকাশ করার জন্য গোল্ডের ব্যবহারটা সবচেয়ে বেশি তাদের মধ্যে দিয়ে দেখা যায়। তো এগুলো কিন্তু এক ধরনের সিম্বল। এই পর্যন্তই হচ্ছে আসলে প্রিমিটিভ আর্ট, মানে আর্লি স্টেজের আপনার আর্লি রেনেসার আর্টের যে বিস্তর ঘটনাটা, এই পর্যন্তই
আমরা সিলেবাসটা মোটামুটি এই প্রজেক্টরে সাজিয়েছি। পরবর্তীতে যে ক্লাসগুলোতে সেটাতে আমরা হায়ার রেনেসাতে চলে যাবো, মানে ইতালির যে রেনেসা, হায়ার রেনেসাতে আসলে বেসিক্যালি কি হয়েছে, তখন আমরা আসলে এই আর্লি রেনেসার মোটামুটি সম্পর্কে মানে একটু অবগত করবো না। আর্লি রেনেসা সম্পর্কে আমরা যা বলেছি, হায়ার রেনেসাতে গিয়ে আসলে কি হয় সেটা এখন দেখার বিষয়। মোটামুটি যেটা ধারণা মানে কনসেপ্ট সম্পর্কে ধারণা দেওয়া, আর্লি রেনেসাতে কনসেপ্টটাকে আস্তে আস্তে বিল্ড করছে, যেটা আমরা ইয়ার কাজের মধ্যে দিয়ে কিন্তু আমরা দেখতে পাই যে চার্জের যে কাজ, মন্টাগানার যে কাজটা, তাই তো, এটা কিন্তু একটা কনসেপ্ট। এই কনসেপ্টের মধ্যে দিয়ে কিন্তু আপনার বেসিক্যালি কনসেপ্টটা বিল্ড হচ্ছে, সেটাকে আর্লি হাই রেনেসাতে কি করে গিয়ে বিল্ড হচ্ছে, আরো কি করে এরা মাথাটাকে কাজে লাগাচ্ছে, সেগুলো এখন দেখার বিষয়। মানে কনসেপ্টটাকে গুরুত্ব দেওয়া, সাথে সাথে হিউম্যান বিংটাকে গুরুত্ব দেওয়া। ধর্মটাকে ধর্মর ভিত্তি রেখেছে, কিন্তু ধর্ম মানে ভিটের মধ্যে দিয়ে মানুষকে সবচেয়ে গুরুত্ব দেওয়া হচ্ছে, যেটা আগে দেওয়া হতো না। সেগুলোর গল্প নিয়ে পরবর্তী ক্লাসে আমরা মানে বিস্তর আলোচনা করব হাই রেনেসাতে। এর মধ্যে দিয়ে কারো কোনো প্রশ্ন আছে? সবাই কি আছেন না? জি স্যার আছে। আসিস স্যার। হ্যাঁ, এই দিয়ে কারো কোনো প্রশ্ন আছে কি? যে স্যার আমরা বুঝেন নাই বা কোনো কিছু স্যার আমরা কি স্লাইডটা পেতে পারি, মানে এই কয়টা স্লাইড কি পেতে পারি না একবারে আপনি স্লাইডটা পেতে পারেন। স্লাইডটা আমি আপনাদের একজনের মেইল অ্যাড্রেস দিলে আমি স্লাইডটা আপনাদের মেইলে দিয়ে দিতে পারি, কোনো সমস্যা নেই। স্লাইডগুলো আমি আপনাকে দিয়ে দিতে পারি, কোনো সমস্যা নেই। কিন্তু আমি চেষ্টা করছি যে রেকর্ডটা থাকলেও যারা ক্লাস করেন এই রেকর্ডটা অন্তত পেয়ে যেতেন। এখন এই দুইটা ক্লাস আমি জানি না, রেকর্ডটা আমাকে একটু দেখতে হবে। যদি না হয় পরবর্তীতে আমি আপনাদের জানাবো। আমি করতে না পারলেও আমি চেষ্টা করব করিয়ে রাখার। আর আপনারা যদি কেউ পারেন তাহলে সেটা সবচেয়ে খুব ভালো হয়। যদি আপনাদের ক্লাসের মধ্যে কারো ল্যাপটপ থাকে বা ডেস্কটপ থাকে, ডেস্কটপ বা ল্যাপটপে রেকর্ডটা করা যায়, তার জন্য একটা সফটওয়্যার লাগে। যাই হোক, যদি না হয় তাহলে আমি দেখি ব্যবস্থা করব। আর ক্লাস নিয়ে কারো কোনো কোশ্চেন বা কোনো কিছু আছে? স্যার আমার আজকে এটা নিয়ে কোনো কোশ্চেন নেই, কিন্তু গতকালকের একটা সাবজেক্ট ছিল যেখানে ম্যাকডোনাল্ড ম্যারি সম্পর্কে কথা বলা হয়েছিল স্যার, ওইটা নিয়ে আমার কিছু কথা ছিল। হ্যাঁ বলেন। আমি আমি খ্রিস্টিয়ান, তো আমার এটার ব্যাপারে আগে থেকে ধারণা আছে, যা মানে আমি একটু শেয়ার করতে চাচ্ছিলাম আর কি। বলেন বলেন। হ্যাঁ, তো স্যার আমি বাইবেল থেকে যা কিছু জানতে পেরেছি বা অন্যান্য যেসব জায়গা থেকে আমি জানতে পেরেছি, সেখানে বলা হয়েছে যে উনি একজন প্রস্টিটিউট ছিলেন। ফার্স্ট অফ অল ওনার সাথে আরো দুজন মহিলা ছিল যারা প্রস্টিটিউট ছিল। তো যখন যীশু খ্রিস্ট তাদের কাছে মানে ঘটনা যখন তাদের সাথে দেখা হয়েছিল, তাদেরকে ওই জায়গা থেকে ফিরে আসতে তাদেরকে সাহায্য করেছিল। তো তারপর থেকে আর কি ম্যারি আর কি তার এই আদর্শ দ্বারা অনেক প্রভাবিত হয়েছিল এবং সে তাকে সাহায্য করতে চাইতো। আর সে ওয়েলদি থাকার কারণে সে তার সাথে এবং তার যে 12 জন শিষ্য ছিল তাদের সাথে ট্রাভেল করতো। বেশিরভাগ সময় সে তাদের সাথে ট্রাভেল করেছিল, যার কারণে বিভিন্ন ঘটনার সাক্ষ্য হিসেবে আমরা তাকে 4টা পুস্তকে দেখতে পাই। হ্যাঁ, কিন্তু তার এই যে প্রস্টিটিউট যে আগে ছিল, এই প্রস্টিটিউশনের সাথে তার যোগ থাকার কারণে অর্থোডক্স যে ক্যাথলিকরা বা তারপরে যে ব্যাপটিস্টরা আসে, তারা এই ওনাকে নিয়ে আলোচনা করতে চায় না। ঠিক আছে, ওনার ব্যাপারে সেরকম একটা প্রচার করতে চায় না। এই কারণে আমরা তার ব্যাপারে ওই সময় অনেকে জানতো না। বা জিজাস ফিল্ম গুলো যে হয়েছে সন অফ গডের আগে, রিসেন্ট যেটা হয়েছে তার আগে যেগুলো হয়েছে, ওখানেও তাকে সেভাবে দেখানো হয়নি। কিন্তু সন অফ গডে এই রিসেন্ট যেই জিজাস ফিল্মটা হয়েছে, এখানে ম্যারিকে যেভাবে ম্যাথিউতে বর্ণনা করা আছে সেভাবে ম্যারিকে দেখানো হয়েছে, মানে ম্যাকডোনাল্ড ম্যারিকে। এই হচ্ছে তার স্টোরি, আমি যা জানতাম অ্যাকর্ডিং টু বাইবেল এন্ড আদার্স ইনফরমেশন। আচ্ছা, না এটা ট্রু যে আপনি যে কথাটা বলছেন, এই জিনিসটা আমি আপনাকে ওই যে কথাটা আপনি বলছেন আমি অতটুকু পর্যন্ত বলিনি। কারণ অতটুকু পর্যন্ত বলিনি এই কারণেই বলিনি, হ্যাঁ, আমি ধর্মের কিছু রেস্ট্রিকশন থাকে, ধর্মের কিছু ব্যাপার থাকে, কিছু জিনিস আমরা অনেক কিছু উপস্থাপন করা বা উপস্থাপন করতে চাই না, বা খুব নেগেটিভ অর্থে এক একজন এক একভাবে দেখেন। ক্যাথলিকদের মধ্যে, ক্যাথলিক, প্রোটেস্ট্যান্ট এন্ড পিউরিস্ট, এদের মধ্যে অনেক মতবিরোধ ছিল।
কেউ কারোর সাথে সম্পর্ক ভালো, কেউ কারোর সাথে মানে ধর্মটাকে সবাই নিজের মতো করে ইউজ করেছে। এক তো সুতরাং জেসাসকে যখন রিপ্রেজেন্ট করা হতো তখন এই ব্যাপারগুলো মেরি ম্যাকডোনাল্ড সম্পর্কে কখনোই আসলে আলাপ আলোচনা করা হতো না। কেন আলাপ আলোচনা স্যার। করা হতো না? কারণ প্রস্টিটিউট বলেই আলোচনা করা হতো না। কিন্তু টোটাল এই ব্যাপার সাথে ওনার যে মানে জেসাসের সাথে মেরি ম্যাকডোনাল্ডের সাথে কিন্তু এক ধরনের সম্পর্ক ছিল। সম্পর্ক থাকা বা বলতে যাচ্ছি ধর্মর দিকে আলোকিত করা। শ্রীরামকৃষ্ণের সাথে যদি খেয়াল করে দেখেন, শ্রীরামকৃষ্ণকেও কিন্তু প্রস্টিটিউট এরিয়াতে নিয়ে যাওয়া হয়েছিল। কেন? তার ধর্ম সম্পর্কে উনি কত কঠিন, মানে উনি দুইটা জিনিস সম্পর্কে সবচেয়ে বেশি অবগত ছিলেন। শ্রীরামকৃষ্ণের ফিলোসফিতে উনি টাকা হাতে নিতে পারতেন না, মানে হাতে মানে টাকা উনি দেখতে পারতেন না। টাকা যদি ওনার হাতে আসতো হাত নাকি পুড়ে যেত। আর উনি সবসময় মাতৃকেনে দেখতেন। কারণ ব্রাহ্মণরা তাকে নিয়ে গিয়েছিলেন একবার কোথায়, প্রস্টিটিউট এরিয়াতে, যে তার কত আসলে সে হিউম্যান বিং, হয়তো তার এটা কোনো নাই, এটাকে বললেই কথা বুঝতে পারছেন। কিন্তু ওইখানে গিয়ে দেখা গেল সে ওইখানে এক রাত ছিলেন, কিন্তু প্রস্টিটিউট এরিয়াতে যে তারা প্রস্টিটিউট ছিল তাদেরকে সে মাতৃজ্ঞানে দেখেছে, মানে ধর্মের পথে নিয়ে আসছে। ঠিক জেসাসের ক্ষেত্রেও যে ঘটনাটা ঘটেছে, একটা শ্রেণী আলোচনা করে মেরি ম্যাকডোনাল্ডের সাথে একটা সম্পর্ক তার ছিল, এবং সেটা কি সম্পর্ক ছিল সেটার বলে না, কারণ সে তো মানে তাকে একটা জাতের মধ্যে দিয়ে ফেলে দিয়েছে, সে তো প্রস্টিটিউট। এখন যদি প্রস্টিটিউটের সাথে জেসাসের থাকা বা তার কথা বলার সম্পর্ক ক্রিয়েট করা হয়, তাহলে জেসাসকে তো এখানে ছোট করে দেখবে বা ছোট করে ফেলানো হয়, যার কারণে এই সম্পর্ক নিয়ে তাকে যে ধর্মের পথে নিয়ে আসা সেটা নিয়ে কথা বলা হয় না। বুঝতে পারছেন? তো এটা এই ঘটনা হয় সেটা আমি বলতে চাচ্ছিলাম আর কি, যে বর্তমানে এটা হচ্ছে। কারণ রিসেন্টলি যে সন অফ গডটা বের হয়েছে, ওখানে ম্যারিকে খুব ভালোভাবে দেখানো হয়েছে, তার ক্যারেক্টারটাকে বিশ্লেষণ করা হয়েছে, এটা বলতে চাচ্ছিলাম। না ওটাই আর কি। আর আমি যেটা রেনেসাঁ পিরিয়ডের আর্টিস্টদের মধ্যে যেই প্রবণতাটা ছিল, যেটা আমি দেখবেন লাস্ট সাপারের পড়াতে গেলে আমি আপনাকে এই ঘটনাটা নিয়ে বলবো। লাস্ট সাপারটা পড়াতে গেলে মানে হাই রেনেসাঁতে যখন আমরা যাব, লিওনার্দো দা ভিঞ্চির যে ছবিটা, সেখানে সিম্বলিক ওয়েতে মেরি ম্যাকডোনাল্ডকে রিপ্রেজেন্ট করা হয়েছে, এমন ভাবে রিপ্রেজেন্ট করা হয়েছে। এবং লিওনার্দো দা ভিঞ্চি নিজেও ভিঞ্চি কোডের মধ্যে যখন পড়ে দেখবেন, সেখানেও দেখবেন যে আপনার ইয়েকে যখন রিপ্রেজেন্ট করা হয় মেরি ম্যাকডোনাল্ডকে, তখন এজ এ হিউম্যান বিং হিসেবে রিপ্রেজেন্ট করা হচ্ছে। মানে জেসাস যে একজন মানুষের মতো তার আচরণ, আমরা যে আচরণ, মানে আমি যেটা বুঝাতে যাচ্ছি, একটা গডের পুত্র বা গড রিপ্রেজেন্ট যখন করা হয়, গডকে যখন রিপ্রেজেন্ট করা হয়, তখন সেটা কি করা হয়, তাকে আধ্যাত্মিকভাবে দেখা হয়, একটা আধ্যাত্মিকতার জায়গা থেকে দেখা হয়, তাই তো? যেটা আমি যে ম্যাডোনা এন্ড চাইল্ডের কথা বলছিলাম, মা এবং ইয়ের সাথে সম্পর্কটা কি থাকা উচিত। কিন্তু রেনেসাঁ পিরিয়ডে এসে এগুলো সব ভাঙতে শুরু করেছে তারা। ভাঙার প্রেক্ষাপটটা কি, যে ধর্মের যে ব্যাপারটা ছিল, যে কুসংস্কারটা যেটা ছিল, তারা ওই ধর্মের কুসংস্কার না থেকে অ্যাজ এ হিউম্যান বিং হিসেবে, উনি মানুষ হিসেবে জন্মগ্রহণ করেছেন, তার মধ্যে দিয়ে যে রকম বৈশিষ্ট্য থাকার কথা, সেই বৈশিষ্ট্যগুলোই আসলে জেসাসের মধ্যে দিয়ে রিপ্রেজেন্ট করা হচ্ছে। কথা বুঝতে পারছেন? ব্রেকটাই হচ্ছে ওইটা, মানে ব্রেকটা করানোই হচ্ছে ওইটা, যে আপনার কোনো অর্থোডক্স ভাবে বা আপনি যে ধর্ম সম্পর্কে আগে যখন জানতে যেতেন, বা হিন্দু ধর্মে বলেন, ইসলাম ধর্মে বলেন, আপনি কিন্তু একটা প্রশ্ন করলে দেখবেন ধর্ম নিয়ে প্রশ্ন করা মানে হচ্ছে যে আপনি প্রচন্ড গুনার কাজ করে ফেলছেন, মানে এটা নিয়ে প্রশ্ন করা যাবে। বুঝতে পারছেন? আপনি যে ধর্ম সম্পর্কে জানতে চান বা ধর্ম সম্পর্কে জানার যে অনেক কিছু আছে, সেটা আপনাকে জানতে দেওয়া হবে না, কিন্তু ধর্মের ভালো দিকগুলোকে রিপ্রেজেন্ট করা হবে, কিন্তু ক্রিটিক্যাল অ্যানালাইসিস করতে পারবেন না, দিক সম্পর্কে জানতে পারবেন, ধর্মের ভালো ভালো দিক সম্পর্কে জানতে পারবেন, কিন্তু ধর্ম সম্পর্কে ক্রিটিক্যাল অ্যানালাইসিস করার মতো সেই ক্ষমতা ধর্মের দিকে দেওয়া হয় না। যে কারণে ধর্ম নিয়ে ক্রিটিক্যাল অ্যানালাইসিস করতে দেখবেন সব ধর্মেরই একটা বিপুল ভাবে আপনার ধর্ম নিয়ে একটা প্রতিক্রিয়া আছে। যেমন আমি তো মানে হিন্দু রিলিজনে ইয়ে করি, তো যার কারণে দেখবেন আমার ধর্মের প্রতি এক ধরনের, মানে আমার ধর্মের প্রতি অনেক ধরনের প্রশ্ন
থাকে। আমি লাস্ট অনেকদিন আগে, অনেক বছর আগে ইসকনে যখন গিয়েছিলাম, দেখলাম ইসকনে আপনার বার্গার বিক্রি করে। ইউ ক্যান বিলিভ দ্যাট, যে বার্গার বিক্রি করছে। যেখানে ইসকন হচ্ছে আপনার যে মতাদর্শে বিলিভ করে, তারা হচ্ছে যে রাধাকৃষ্ণ সম্পর্কে ধর্ম প্রচার করে, মানে কৃষ্ণের প্রচার। সেই জায়গা থেকে কৃষ্ণ যেখানে উনি খেতে পছন্দ করতো, মানে দই ছানা এসব খেতে পছন্দ করতো, এটা এখন ওনার ওইখানে বার্গার, হটডগ এসব বিক্রি হয়। কেন বিক্রি হয়? সময়ের আবেদন। তাকে প্রশ্ন করেছিলাম, এটা তো ধর্মের ব্যাপার। বলে যে এখন মডার্নের ইয়েতে সবজি দিয়ে বার্গার তৈরি করা হচ্ছে, সবজি দিয়ে হটডগ তৈরি করা হচ্ছে, কিন্তু এই হটডগ বার্গার কোথা থেকে আসলো, কি করে আসলো, সেই হিচ্ছি তারা জানে না। সেটা না করে তারা কি করলো, ধর্মের মধ্যে দিয়ে সেটা ঢুকিয়ে দিল, ধর্মের বেচা বিক্রি ভালো হবে এবং ধর্মের এটা প্রসার। তো এই যে ব্যাপার, এটা ভালো কি খারাপ, এটা নিয়ে আপনি যখন প্রশ্ন করতে যাবেন, তখন বলবে যে আপনি ধর্ম সম্পর্কে ধর্ম নিয়ে এটা আপত্তি থাকা বা প্রশ্ন অ্যারাইজ করাটা, এটা হতেই পারে। সেটা সম্পর্কে আপনাকে জ্ঞান দিতে হবে। জ্ঞান না ছাড়া আপনি কি করে ধর্ম সম্পর্কে আলোকিত হবে? তো ধর্মের ওই আলোকিত করা বা আলো ব্যাপারটা নিয়ে আসলে কোনো কিছু নাই। আলো তো আসলে ক্রিয়েট করে না, আমাদের মধ্যে এক ধরনের কি করে বিশ্বাস ঢুকতে অন্ধকারের মধ্যে দিয়ে ঢুকিয়ে যায়। যার কারণে হুমায়ুনের একটা বই আছে, যদি কখনো সময় হয় সবাই পড়বেন, সেটা হচ্ছে আমার বিশ্বাস এবং অবিশ্বাস। এটা পড়লে আপনার বা অনেক কিছু বুঝতে পারবেন, কি করে একটা বিশ্বাস আপনাকে থামিয়ে দেয় আর একটা অবিশ্বাস অনেক দূর আগিয়ে নিয়ে যায়। সেটা নিয়ে আপনারা এটা পড়ে দেখতে পারেন, ভালো লাগবে আমার মনে হয়। যাই হোক, আপনার নামটা কি জানি বললেন? কর্ণিয়া অধিকারী। আচ্ছা, কর্ণিয়া। আচ্ছা, আপনি এই চার্চ মানে খ্রিস্টান, তাই তো? জি স্যার, আমি ব্যাপটিস্ট। তাহলে তো আপনি আমাদের একটু ধর্ম সম্পর্কে জ্ঞান দিতেই পারেন, মানে খ্রিস্টিয়ান ধর্ম সম্পর্কে জ্ঞান দিতে পারেন। যাই হোক, আপনাকে অনেক অসংখ্য ধন্যবাদ যে এই যে এতটুকু শেয়ার করা, এটা যেটা আমিও না জানা থাকতো বা আপনি অনেক সময় ক্লিয়ার থাকতেন না, বা আমারও কিছু অজানার ব্যাপার থাকতো, সেই সম্পর্কে আমিও একটু জেনে নিলাম। মানে আর আমি যে সব জায়গাতে কোট করি, কিছুটা হলো একটু আপনি যেভাবে এটা সরাসরি বললেন, সেটা খুব ভালোই লাগলো। আমি হয়তো বা কিছুটা হলো একটু ভিতরে রাখার চেষ্টা করি, পুরোপুরি এক্সপ্রেস করতে পারি না বা চাই না, বা এক্সপ্রেস করতে চাই না, বা করাটা ঠিক কিনা সেটা নিয়ে ভাবি অনেকটা। না স্যার, এটা এখন আর হাইড করা হয় না, এটা অনেক ভালোভাবেই দেখা হয়, কারণ এটা কোনো একটা কারণে তিনি করছে, আর যে কারণে করছে সেটা ভালোভাবে করা আছে, ডিসক্রাইব করা আছে, যেখানে যেখানে লেখা আছে এইসব ব্যাপারে, যেই 4টা পুস্তকে লেখা আছে সব ভালোভাবে ডিসক্রাইব করা আছে। এগুলো আগে হাইড করার চেষ্টা করা হতো, কারণ মানুষ বাইবেল পড়তে পারতো না, মানুষের হাতে এগুলো অ্যাভেলেবল ছিল, কিন্তু এখন আছে তাই মানুষ জানে। আগে তো হাইডই করা হতো, মানুষ জানতো না। হাইড করার বিষয় ওইটাই ছিল, কিন্তু ওই লিওনার্দো দা ভিঞ্চির সময় এটাকে হাইড না করে একটু আরো অন্যভাবে ক্রিয়েট করা হয়েছে। মানে অন্যভাবে বলতে, একটা হিউম্যান বিং এর মধ্যে যে জৈবিক চাহিদা থাকে, ইয়েটাকে জেসাসকে সেখানে নিয়ে আসছে, যে জেসাসের মধ্যে দিয়েও এরকম চাহিদা থাকাটা অস্বাভাবিক কোনো কিছু না, ইটস পজিটিভ সাইন। মানে মানুষের কাতারে নিয়ে আসা। কেন? কারণ মানুষের কাতারে যদি না নিয়ে আসা হয়, তাহলে মানুষকে গুরুত্ব দেওয়া হবে না, অ্যাজ এ হিউম্যান বিং হিসেবে গুরুত্ব দেওয়া হবে না। এই যে হিসাব করে দেখেন, এটা একটা নর্মাল সেন্স। কৃষ্ণের জন্ম হওয়া অবতার হিসেবে, হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্ম হওয়া, তারপরে জেসাসের জন্ম হওয়া, অ্যাজ এ মানুষ হিসেবে তো জন্ম হওয়া। কেন? মানে মানুষ হিসেবে যদি জন্ম না হতো, তাহলে কি হতো? মানুষ তাকে গুরুত্ব দিত, সোসাইটি তাকে গুরুত্ব দিত? কিছু তো না। বুঝতে পারছেন তো? সেগুলোর একটা গুরুত্ব আছে, তার একটা মাহাত্ম্য আছে, তার একটা অন্যরকম মাহাত্ম্য। কিন্তু সোসাইটিতে আসতে বায়োলজিক্যাল একটা পার্ট, মানে হিউম্যান একটা মানুষ হিসেবে জন্ম নেওয়াটা জিনিস, তাকে অনেকগুলো নিডের মধ্যে দিতে হয়, অনেকগুলো ব্যাপার থাকে, তাহলে সে মানুষ হতে পারে। তো সুতরাং এগুলো থাকবে, আর এগুলো আসলে অস্বাভাবিক কোনো কিছু না। আপনার এই ব্যাপারটা ইনফরমেশনটার জন্য অসংখ্য ধন্যবাদ। আর যদি এরকম কোনো ইনফরমেশন থাকে, আমি অনেকটাও মানে পড়তে সময় বুঝি না যে এরা কারা। যেমন লাউকন সিরিজের একটা সিরিজ আছে, লাউকন সিরিজটা আমার বুঝতে সময় লেগেছে।
ইনভলভমেন্ট হলে আপনারা অনেকেই মিথোলজিক্যাল পার্ট গুলো সম্পর্কে হয়তো বা জানতে পারেন। যদি এরকম কোনো কিছু থাকে অবশ্যই ইনফরমেশন দিবেন। ওকে স্যার, ঠিক আছে। হ্যাঁ, আর কারো কোনো কোশ্চেন করার কি আছে কি? মানে যা পড়ানো হয়েছে তা কি বুঝেছেন সবাই, নাকি সবাই বলবেন হ্যাঁ হ্যাঁ বুঝেছি, সবাই বুঝেছি? স্যার আমার মনে হয় স্যার আমরা এখন আপনি যতটুকু পড়িয়েছেন সেটা সম্পূর্ণ ক্লিয়ার, মানে এখন পর্যন্ত ক্লিয়ার স্যার। এখন হয়তো বা আমরা পড়লে আমাদের মানে ব্রেন থেকে কিছু প্রশ্ন হয়তো বা বেরিয়ে আসতে পারে স্যার, তখন আচ্ছা, হয়তো বা যদি একটু আপনাকে। পড়েন, পড়ার পরে একটু প্রশ্নগুলো বের করেন তাহলে আমার জন্য সুবিধা, আমি ওটা নিয়ে একটু গবেষণা চালাতে পারি যে জি কি স্যার। কি প্রশ্ন আসছে। হয়তো বা সব প্রশ্নেরই তৎক্ষণাৎ অ্যান্সার দিতে পারবো বলে মনে হয় না, কারণ সব প্রশ্নের অ্যান্সার তো আমার ঠিক জানা নেই সবার। তো সেটা নিয়ে করা হলে সেটা নিয়ে সবাই মিলে খুঁজতে পারি যে অ্যান্সারটা বের করা যায় কিনা। তো সেটা একটা ভালো দিক হতে পারে। তো আমার মনে হয় যে সেই কাজটা করবেন। আর সবাই একটু বোঝা, যদি না বুঝে থাকেন সেটা আবারও বলছি যে একটু বলবেন যে বুঝি নাই। আমি যে সব বুঝাতে পারি আমি সেটা বলবো না। আর ভার্চুয়ালি ক্লাস নিতে গেলে কারোর সাথে কারো মানে চেহারা দেখা যায় না, বোঝা যায় না কেউ বুঝতে পেরেছেন কিনা বা কে কি করছেন, আসলে ক্লাস করছেন কিনা সেটাও বুঝতে পারি না। যার কারণে বারবারই বলে থাকি যে যদি না বুঝে থাকেন আবার বলবেন, মানে ওই ক্লাসের সময় বলবেন। কেননা পরবর্তীতে সময় আবার যখন আপনি আমাকে বলবেন তখন আমার মাথায় রাখাটা খুব মুশকিল হয়ে দাঁড়ায়, বা ওই সিকোয়েন্সটার মাথায় থাকে না, বা যে প্রেক্ষাপট নিয়ে বুঝাচ্ছিলাম সেই প্রেক্ষাপটটা আবার নতুন করে করতে গেলে আবার একটু টাইমের দরকার। তো সুতরাং তৎক্ষণাৎই যদি আপনারা বলেন মাথায় থাকে, বা সমস্যা হলে সেটা সলিউশন করা সেই সময়টাতেই সম্ভব। আর যদি কোশ্চেন না থাকে তাহলে সবাই ভালো থাকবেন। আর দেখা হবে তাহলে কবে? 18 তারিখ, তাই আচ্ছা তো? স্যার। 18 তারিখে, 18 তারিখে সুস্থ সবাই ভালো থাকেন। আর সবাইকে আগামী ঈদের শুভেচ্ছা জানাচ্ছি। সবাই সুন্দর মতো ঈদটা পালন করবেন, ফ্যামিলির প্রতি টেক কেয়ার করবেন, বাইরে কম বের হবেন, গ্যাদারিং কম করবেন, ঠিক আছে? তাহলে সুস্থ স্বাভাবিকভাবে একটা ঈদ কাটাতে পারবেন মনে হয়। আর ভার্চুয়ালি ঈদ করবেন, সমস্যা নেই, সব ফ্রেন্ডের সাথে ভার্চুয়ালি বসবেন, এখন তো ভার্চুয়াল সময় চলে আসছে। আর তেমন একটা কিছু বলার নেই। আর আমার জন্য দোয়া করবেন, এই হচ্ছে ব্যাপার, ঠিক আছে? জি স্যার। 18 তারিখে দেখা হবে। সবাই সুস্থ স্বাভাবিকভাবে থাকবেন। আর যদি কোনো প্রশ্ন অ্যারাইজ হয় মাঝখানে মেসেঞ্জারে আপনারা গ্রুপে নক করতে পারেন যে এই প্রশ্ন অ্যাড হয়েছে বা এই প্রশ্ন আসছে, আমি সেগুলো সলিউশন করে রাখবো, বা আপনাদের পরবর্তী ক্লাসে সেগুলো সম্পর্কে ধারণা। আচ্ছা স্যার। ওকে, থ্যাংক ইউ স্যার। নমস্কার স্যার। খুদা হাফেজ স্যার। আসসালামু নমস্কার। আলাইকুম স্যার। নমস্কার স্যার।